সহজ। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? প্লিজ একটু জানান তো। আচ্ছা, আজকে আমরা চতুর্ভুজের 10 নাম্বার ক্লাস, হ্যাঁ 10 নাম্বার ক্লাস, 10টা ক্লাস হয়ে গেছে, এখনো শেষ করতে পারিনি, একটু ভালো করে পড়াচ্ছি আর কি। আচ্ছা ক্লিয়ার বলছেন, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, প্রথমে আমরা শুরু করছি। আমি আজকে পড়াবো হচ্ছে চতুর্ভুজের জেনারেল থিওরি, হ্যাঁ সাধারণ কিছু থিওরি আছে না যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই সাধারণ থিওরি অংশটুকু আজকে আমরা শেষ করার চেষ্টা করব, যদিও সম্পূর্ণ শেষ হবে না, আর একটা ক্লাস লাগবে আর কি। তো দেখেন, প্রথমে আমরা দেখবো যে চতুর্ভুজ কি আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে চতুর্ভুজ ইংরেজিতে বলে কোয়াড্রিলেটারাল। হ্যাঁ, চতুর্ভুজ। এখন চতুর্ভুজ কাকে বলে? যেমন আমরা ত্রিভুজের সংজ্ঞা পড়ছি না, যে 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলে ত্রিভুজ, তেমনি 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলে হচ্ছে চতুর্ভুজ। এই যে এটা একটা চতুর্ভুজ, এখানে কিন্তু 4 বাহু আছে। হ্যাঁ, এই চতুর্ভুজটা কোনো রেগুলার চতুর্ভুজ না। হ্যাঁ, এটা আয়তক্ষেত্র না, বর্গ না, রম্বস না, সামান্তরিক না, ট্রাপিজিয়ামও না। হ্যাঁ, কিন্তু এটা একটা চতুর্ভুজ। 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হচ্ছে চতুর্ভুজ। আমার কথা কি বুঝছেন? তাহলে এখানে কি 4টা বাহু আছে না, 1টা 2টা 3টা 4টা, সুতরাং এটা একটা কি কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ। ঠিক আছে। আচ্ছা, এখন 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলে চতুর্ভুজ। তো চতুর্ভুজের যে 4টা মানে মূলত মোট 5টা চতুর্ভুজ আমরা এখানে পড়বো। তার মধ্যে অলরেডি আমরা সবগুলো পড়াই ফেলছি অলরেডি। আপনারা সবাই জানেন যে সামান্তরিকটা শুধু পড়ানো হয়নি, তারপর আমরা আয়তক্ষেত্র পড়ছি, তারপর আমরা বর্গক্ষেত্র পড়ছি, তারপরে আমরা হচ্ছে রম্বস পড়ছি, তারপরে আমরা ট্রাপিজিয়াম পড়ছি। এই 5টা চতুর্ভুজ কিন্তু রেগুলার ফর্ম, মানে যেগুলো দেখে ডিফাইন করা যায় যে এই চতুর্ভুজটার নাম কি, সেরকম 5টা চতুর্ভুজ আছে: সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস আর হচ্ছে কি ট্রাপিজিয়াম। আর যেগুলা এই 5টার মধ্যে পড়বে না সেগুলো শুধু চতুর্ভুজ। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরা সবাই চতুর্ভুজ। আচ্ছা, এখন এই চতুর্ভুজের কিছু জেনারেল থিওরি আছে, এই থিওরি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, আপনারা পড়ছেন না 180 ডিগ্রি, তেমনি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 2 সমকোণ। এরকম চতুর্ভুজ রিলেটেড অনেক থিওরি আছে যেগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখেন তাহলে প্রথমে আমরা পড়বো থিওরি 1। তাহলে থিওরি 1, আপনি থিওরি 1 2 3 এরকম দিয়ে লিখবেন। হ্যাঁ, থিওরি 1 এ হচ্ছে চতুর্ভুজের তো 4টা কোণ। চতুর্ভুজের কয়টা কোণ বলেন তো? এই যে 1টা 2টা 3টা 4টা, চতুর্ভুজের 4টা কোণ না? যেমন ত্রিভুজের 3 কোণ, ত্রিভুজের 3টা বাহু 3টা কোণ,
চতুর্ভুজের 4টা বাহু 4টা কোণ, এই যে 4টা কোণ। এখন এই ত্রিভুজের এই যে 3টা কোণ আছে, এই 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি ছিল? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তেমনি এই চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম থিওরিতে লিখবেন যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ। 360 ডিগ্রি বা 4 সমকোণ। ঠিক আছে? দেখেন, এই যে এটা, এই চতুর্ভুজের নাম দিলাম হচ্ছে আমরা এবিসিডি। এবিসিডি একটা চতুর্ভুজ। এই এবিসিডি চতুর্ভুজের কোণ এ, এ কোণ মানে এই কোণটা বোঝাচ্ছি, বুঝতে পারছেন? তারপর হচ্ছে প্লাস কোণ বি, বি কোণ মানে যে এই কোণটা, প্লাস কোণ সি, প্লাস কোণ ডি, সি কোণ মানে এই কোণ, ডি কোণ মানে এই কোণ। এই 4টা কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি মানে কত সমকোণ? 4 সমকোণ। কিভাবে? 360 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করলেই তো পাবো যে আসলে 360 ডিগ্রি মানে কয়টা সমকোণ। এই 0 0 ক্যান্সেল, এই 9 দিয়ে 36 যাবে 4 বার, তার মানে 4 সমকোণ। ঠিক আছে? এখন কিভাবে আসে প্রত্যেকটা জিনিসের বেসিক অংশটুকু আপনাদের জানতে হবে, যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি যে 2 সমকোণ, এটা কিভাবে আসে আমরা এটা একটু দেখি। সরি, 4 সমকোণ, স্যার 4 সমকোণ। দেখেন, জোতা নিয়ে নিই। আচ্ছা, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি যে 2 সমকোণ, সরি 4 সমকোণ, এই বিষয়টা আমরা দেখার জন্য এই চতুর্ভুজের যে কোনো 2 কৌণিক বিন্দু যুক্ত করে 2টা ত্রিভুজ বানাই ফেলবো। এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু যুক্ত করে আমরা 2টা ত্রিভুজ বানালাম। আপনি এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু যুক্ত করেও ত্রিভুজ 2টা বানাতে পারেন। তাহলে এখানে কিন্তু দেখেন, এই 2 কৌণিক বিন্দু যুক্ত করাতে এর মধ্যে 2টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, এই যে এবিসি, ত্রিভুজ এবিসি মানে যেটা। আর একটা হচ্ছে ত্রিভুজ এডিসি, এডিসি, এডিসি ত্রিভুজ মানে হচ্ছে এই যেটা। ঠিক আছে? তাহলে আমরা তো জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে ত্রিভুজ এবিসি তে যদি 3টা কোণ আছে, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে লিখবেন ত্রিভুজ এবিসি এর 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার ত্রিভুজ এডিসি, এডিসি ত্রিভুজের 3টা কোণ মানে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই 3 কোণের সমষ্টি হতো 180। কারণ যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবেই সবসময়, অলওয়েজ। তবে এডিসি ত্রিভুজের 3 কোণের সমষ্টিও কত? 180 ডিগ্রি। তাহলে এই এবিসি ত্রিভুজের 3 কোণ আর এই এডিসি ত্রিভুজের 3 কোণ যুক্ত করলেই তো আমি এই এবিসিডি চতুর্ভুজের এই 4 কোণ পেয়ে দেবো। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এই ত্রিভুজের মধ্যে আছে 180 ডিগ্রি, এই ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের মধ্যে কত ডিগ্রি? 180 আর 180 যোগ করলে 180 যোগ 180 ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাইলে আমরা বলতে পারি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি বা কত সমকোণ? 4 সমকোণ। ওকে? কিংবা বহুভুজের সূত্র দিয়েও কিন্তু করতে পারেন। বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র n-2 × 180 ডিগ্রি, মনে আছে কিনা? n হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে চতুর্ভুজের বাহুর সংখ্যা কয়টা? 4টা। তার মানে n এর জায়গায় 4 বসান, 4 - 2 × 180, 4 - 2 মানে 2, তাহলে 2 × 180, 18 2 × 36 আর একটা 0, 360 ডিগ্রি। তার মানে চতুর্ভুজের এই অভ্যন্তরীণ যে 4টা কোণ তাদের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ। আশা করি এই থিওরিটা ক্লিয়ার। ওকে, এবার আমরা পরবর্তী থিওরিতে চলে যাব। আচ্ছা, দেখেন, আচ্ছা এবার আমরা পড়ব হচ্ছে চতুর্ভুজের কর্ণ। আমি আবার বলছি, আমরা কিন্তু চতুর্ভুজ পড়তেছি, কোনো আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক না, কিন্তু চতুর্ভুজ মানে জেনারেল চতুর্ভুজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে চতুর্ভুজের কর্ণ, চতুর্ভুজের কর্ণ দেখেন, এটা একটা চতুর্ভুজ, কিন্তু এই চতুর্ভুজটা কিন্তু না আয়ত, না বর্গ, না রম্বস, না সামান্তরিক, কোনো কিছুই না। হ্যাঁ, মানে এটা জাস্ট একটা চতুর্ভুজ। এখন চতুর্ভুজের কর্ণ বলতে কি বোঝায়? চতুর্ভুজের কর্ণ মানে হচ্ছে একটা চতুর্ভুজের, এটা এবিসিডি চতুর্ভুজ, এই চতুর্ভুজের নাম দিলাম আমরা এবিসিডি চতুর্ভুজ। একটা চতুর্ভুজের কৌণিক বিন্দু কয়টা? 4টা। কৌণিক বিন্দু মানে হচ্ছে 2 বাহু যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে শীর্ষ
বা কৌণিক বিন্দু। তাহলে এই বাহু আর এই বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু। হ্যাঁ, তাহলে 4টা কৌণিক বিন্দু। কোন চতুর্ভুজের 2 বিপরীত কৌণিক বিন্দু যুক্ত করলে যে সরল রেখা পাবেন বা যে রেখাংশ পাবেন সেইটাই হচ্ছে ওই চতুর্ভুজের কর্ণ। কোন চতুর্ভুজের 2 বিপরীত কৌণিক বিন্দু যুক্ত করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলা হয় চতুর্ভুজের কর্ণ। বুঝছেন? তাহলে এই কৌণিক বিন্দু আর এই কৌণিক বিন্দু যুক্ত করলে এই যে রেখাংশটা পাইলাম এসি রেখাংশ, এই যে এ বিন্দু আর সি বিন্দু যুক্ত করে এসি রেখাংশ পাইলাম, তাহলে এই এসিটা হচ্ছে এই এবিসিডি চতুর্ভুজের একটা কর্ণ। এই কর্ণকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিতে ডায়াগোনাল, ডায়াগোনাল। কিন্তু আমি যদি এই ডি কৌণিক বিন্দু আর বি কৌণিক বিন্দু যুক্ত করি তাহলে কি এটা কি কর্ণ হবে না? ইয়েস, এটাও একটা কর্ণ হবে। তাহলে একটা চতুর্ভুজের কর্ণ হচ্ছে 2টা, একটা চতুর্ভুজের কর্ণ হচ্ছে 2টা। যে কোনো 2টা বিপরীত কৌণিক বিন্দু যুক্ত করলে যে রেখাংশ পাবেন সেটা হচ্ছে চতুর্ভুজের কর্ণ। ওকে, তাহলে এই 2 কৌণিক বিন্দু যুক্ত করলে একটা কর্ণ পাবো, এই 2 বিপরীত কৌণিক বিন্দু যুক্ত করলে আরেকটা কর্ণ পাবো। এই কর্ণের নাম দিলাম আমি D1 মানে ডায়াগোনাল 1, 1 নাম্বার কর্ণ। এই কর্ণের নাম দিলাম আমি D2 মানে ডায়াগোনাল 2। এটা হচ্ছে D2। আমি যে DC ইকুয়াল টু, সরি DC তো না, AC ইজ ইকুয়াল টু D1, হ্যাঁ, আর BD ইজ ইকুয়াল টু D2 আমি এখানে একটু লিখে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমাদেরকে এই যে চতুর্ভুজের কর্ণ পড়লাম, এখান থেকে আমাদের একটা থিওরি পড়তে হবে, সেটা হচ্ছে একটা চতুর্ভুজের কর্ণের সমষ্টি, এদিকে তাকান, একটা চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি চতুর্ভুজের পরিসীমার থেকে কি হবে? ছোট হবে, বা একটা চতুর্ভুজের পরিসীমা তার কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বড়। হ্যাঁ, তাহলে একটা জিনিস এখানে আরেকটা জিনিস পড়ে নিতে হবে, চতুর্ভুজের পরিসীমা। চতুর্ভুজের পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে সীমানা নির্ধারণকারী, কোন একটা ক্ষেত্রের সীমানা নির্ধারণকারী যে রেখাংশ, সেই রেখাংশগুলোর কি দৈর্ঘ্যের যোগফল, সেই রেখাংশগুলোর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে পরিসীমা। মানে সীমানা নির্ধারণকারী রেখা, সীমানা নির্ধারণকারী, এই যে এটা যদি একটা চতুর্ভুজ হয়, এটা যদি একটা চতুর্ভুজ হয়, এর সীমানা, এই যে ভিতরের অংশটা চতুর্ভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ, এর সীমানা নির্ধারণ করছে কে? এই রেখাগুলো কি এই চতুর্ভুজের সীমানা নির্ধারণ করছে না? ইয়েস, তাহলে এই রেখাগুলোকে বলা হয় সীমানা নির্ধারণকারী রেখা। এই সীমানা নির্ধারণকারী রেখাগুলোর যোগফল, তার মানে আপনি এই 4 বাহু যোগ করলে পারে যে দৈর্ঘ্য পাবেন সেইটাই হচ্ছে এর পরিসীমা। তাহলে এটা যদি এবিসিডি চতুর্ভুজ হয়, এই এবিসিডি চতুর্ভুজের এই বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, এই বাহুর দৈর্ঘ্য যদি হয় বি, এই বাহুর দৈর্ঘ্য যদি হয় সি, এই বাহুর দৈর্ঘ্য যদি হয় ডি, যেহেতু এটা একটা চতুর্ভুজ, এটা আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক আমি কোনো কিছু বিবেচনা করছি না, জাস্ট চতুর্ভুজ বিবেচনা করতেছি। হ্যাঁ, তাহলে এই 4 বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হবে না? ভিন্ন ভিন্ন হবে। আয়ত হলে না হয় এই বাহু সমান হতো, কিন্তু আমি তো এটাকে আয়ত বিবেচনা করছি না। তাহলে এই যে 4 বাহুর দৈর্ঘ্য, এই 4 বাহুর দৈর্ঘ্য যোগ করলে যা পাবেন সেটাই হচ্ছে চতুর্ভুজের পরিসীমা। তাহলে পরিসীমা ইকুয়াল টু কি লিখবেন? যে এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে চতুর্ভুজের পরিসীমা। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। পরিসীমা গেল। এখন এই চতুর্ভুজের কর্ণ আর এই পরিসীমার মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে একটা চতুর্ভুজের, মনোযোগ দিন, একটা চতুর্ভুজের পরিসীমা তার কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর, মানে পরিসীমা বড়, কর্ণদ্বয়ের সমষ্টি ছোট, এটা মাথায় রাখেন। পরিসীমা মানে এই 4 বাহুর দৈর্ঘ্য যোগ করলে যা হবে সেই মানটা কি হবে জানেন? এই কর্ণদ্বয়ের যোগফলের চেয়ে বড়, মানে এই যে D1 আর D2 যোগ করলে যা পাবেন তার চেয়ে বড় হবে। আচ্ছা, কিভাবে দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি, দেখেন সবাই একটু মনোযোগ দেন। আগে থিওরিটা লিখি। একটি চতুর্ভুজের, যে কোনো চতুর্ভুজ আর কি, হ্যাঁ, যে কোনো একটি চতুর্ভুজের পরিসীমা এর কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর, বা উল্টাভাবে যদি বলেন যে একটি চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর, মানে কর্ণদ্বয়ের সমষ্টি হচ্ছে ছোট আর পরিসীমা হচ্ছে বড়। আচ্ছা দেখেন, ধরেন এটা একটা চতুর্ভুজ, এই যে এটা একটা চতুর্ভুজ, মানে কোনো রেগুলার চতুর্ভুজ না, মানে একটা চতুর্ভুজ জাস্ট। হ্যাঁ, এই চতুর্ভুজের নাম হচ্ছে এ বি সি ডি। এই চতুর্ভুজের এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমি বি ধরলাম, সরি, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, হ্যাঁ, আর এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে ডি।
এখন এই চতুর্ভুজের এই এ বিন্দু আর সি বিন্দু যুক্ত করলে এই এসি কর্ণ, এই এসি কর্ণকে আমি ধরলাম হচ্ছে D1। হ্যাঁ, এই এসি কর্ণের নাম দিলাম D1। আমার কথা কি বুঝছেন? এসি কর্ণের নাম দিলাম D1। ওকে, আচ্ছা, আর এই কর্ণের নাম দিলাম হচ্ছে আমরা D2। এই বিডি কর্ণের নাম দিলাম হচ্ছে আমরা D2। বিডি কর্ণের নাম দিলাম হচ্ছে D2। হ্যাঁ, এখন আমাদেরকে কি বলছে? এই চতুর্ভুজের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। পরিসীমা মানে কি? চার বাহুর যোগফল, তার মানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই যে প্রতি পরিসীমা a প্লাস বি প্লাস সি ডি, এই চার বাহু যোগ করলে কি হবে? যে মানটা পাবেন সেই মানটা বড় হবে, গ্রেটার দেন হবে কার চেয়ে? কর্ণদ্বয়ের সমষ্টি, মানে D1 প্লাস D2 এটার চেয়ে। বোঝা গেল বিষয়টা? মনে থাকবে? তাহলে একটা চতুর্ভুজের পরিসীমা কর্ণদ্বয়ের সমষ্টির চেয়ে বড়। আচ্ছা, এখন এটাকে আপনি উল্টা যদি লেখেন, যে যদি বলেন যে একটা চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমার চেয়ে ছোট, তার মানে D1 প্লাস D2 ইজ লেস দেন a প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, এইভাবেও আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, গেল এই থিওরিটা গেল। এবার পরবর্তী, আচ্ছা, এখন আমরা নেক্সট পয়েন্ট হচ্ছে চতুর্ভুজের চার বাহুর মান দ্বারা চতুর্ভুজাকার শর্ত। হ্যাঁ, চতুর্ভুজের চার বাহুর মান দেওয়া থাকলে চতুর্ভুজাকার শর্ত। হ্যাঁ, চতুর্ভুজের চার বাহুর মান দেওয়া থাকলে চতুর্ভুজ আকার শর্ত। আচ্ছা, সেটা হচ্ছে চতুর্ভুজের যে কোনো, আচ্ছা আমরা ত্রিভুজের ক্ষেত্রে পড়ছিলাম না, মনে আছে আপনাদের? এটা একটা ত্রিভুজ, ধরেন এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি। আমরা একটা থিওরি পড়ছিলাম, কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়। মনে আছে কিনা বলেন? যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়। তার মানে এ প্লাস বি করলে কেমন হবে? এ প্লাস বি করলে সি এর চেয়ে বড় হবে। যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হবে, এটা আমরা পড়ছিলাম, কিন্তু মনে আছে? আবার এই দুই বাহু যোগ করলে এ প্লাস সি করলে এটা বির চেয়ে বড় হবে, আবার বি প্লাস সি করলে এটা কি এর চেয়ে বড় হবে। যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, তাই কিনা? হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আমরা পড়ছি। চতুর্ভুজের ক্ষেত্রে বাহু তো দুইটা না, বাহু তো সরি তিনটা না, বাহু কয়টা? চারটা। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে শর্ত হচ্ছে কি জানেন? চতুর্ভুজের ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা এ বি সি ডি। চতুর্ভুজের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে কোনো তিন বাহুর যোগফল চতুর্থ বাহুর চেয়ে বড় হবে। তাইলে চতুর্ভুজে যদি, মানে আমাদেরকে যদি চারটা বাহু দেওয়া থাকে বা চারটা রেখাংশ দেওয়া থাকে, যাদের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেই রেখাংশ চারটা দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে কিনা তার শর্ত হচ্ছে চতুর্ভুজ যে কোনো তিন বাহুর যোগফল, চতুর্ভুজ যদি হয় তাহলে তার যে কোনো তিন বাহুর যোগফল 4 নাম্বার বাহুর চেয়ে বড় হবে। যদি না হয় তাহলে তা দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে না। ওকে, তাহলে এখানে কি লিখবো? যে কোনো তিন বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। যে কোনো তিন বাহুর যোগফল, মানে আপনি এখান থেকে যদি তিনটা বাহু নেন, মনে করেন যে এ প্লাস বি প্লাস সি নেন, এ প্লাস বি প্লাস সি, এই তিন বাহু যোগ করলে অবশ্যই ডির চেয়ে বড় হবে, অবশ্যই। আবার যদি মনে করেন না আমি এই এ প্লাস বি প্লাস সি না নিয়ে, সরি এ প্লাস ডি প্লাস সি নেব, যদি আপনি এ প্লাস ডি প্লাস সি নেন তাহলে অবশ্যই বির চেয়ে বড় হবে। আপনি যদি মনে করেন না আমি বি প্লাস ডি প্লাস সি নেব, তাহলে সেটা এর চেয়ে বড় হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি এ প্লাস ডি প্লাস সি, বি প্লাস ডি প্লাস সি, এ প্লাস বি প্লাস ডি নেব, তাহলে সেটা সির চেয়ে বড় হবে, মানে প্রত্যেকটা কন্ডিশন মানতে হবে। মানে সোজা কথা, যে কোনো তিন বাহু যোগ করলে চতুর্থ বাহুর চেয়ে অবশ্যই বড় হবে। যে কোনো তিন বাহুর যোগফল চতুর্থ বাহুর চেয়ে বড় না হলে সেটা চতুর্ভুজ, সেই চার বাহু দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে না। আমরা কিছু এক্সাম্পল নিই। দেখেন, এক্সাম্পল নিচ্ছি।
মনে করেন যে আপনাকে বলা হলো যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এই চারটি বাহু দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে কিনা। এই চারটি বাহু দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে কি না। এই চারটা বাহু দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে কিনা। আচ্ছা, এখন কোন চারটা রেখাংশ দিয়ে চতুর্ভুজ আঁকা যাবে কিনা এর জন্য শর্ত কি? শর্ত হচ্ছে চারটা, মোট শর্ত চারটা। ওই যে দেখালাম আগের পেজে, দেখেন এই যে চারটা শর্ত, এই চারটা শর্তই মানতে হবে। কিন্তু এতগুলো শর্ত চেক করতে কি টাইম লাগবে না? টাইম লাগবে। তাইলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু মনে আছে আপনাদেরকে যে এরকম তিনটা শর্তই চেক করতাম না। আপনাদের কি মনে আছে একটা শর্ত চেক করে আমরা বলে দিতাম যে ত্রিভুজ আঁকা যাবে কিনা? সেই শর্ত কি মনে আছে আপনাদের? একটু বলেন তো প্লিজ। ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি এরকম তিনটা শর্তই চেক করতাম না? আমরা কি করতাম বলেন তো? আমরা কেবল ছোট দুই বাহুর যোগফল টেস্ট করে দেখতাম, যে তিনটা বাহুর মধ্যে যে দুই বাহু ছোট সেই দুই বাহু যোগ করে দেখতাম যে অন্যটার চেয়ে বড় হয় কিনা। যদি হয় তাহলে বাকি শর্তগুলোও ম্যাচ করবে, আমাদের আর টেস্ট করা লাগবে না, তাই না? তেমনই এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে কি আপনি এরকম সবগুলো শর্ত চেক করবেন? এদিকে তাকান, জি এই যে ধরেন এই তিনটা যোগ করেন, এই 1 2 আর 3 যোগ করে দেখেন, তাহলে 1 যোগ 2 যোগ 3 কত হইতেছে? 3 2 5 আর 1 6। এই 6 কি এই 4 নাম্বার বাহু 4 এর চেয়ে বড় না? ইয়েস, তাহলে মানছে। এবার 2 3 আর 4 যোগ করেন, তাহলে 2 যোগ 3 যোগ 4, 3 2 3 আছে 7 2 9, এই 9 কি 1 এর চেয়ে বড় না? হ্যাঁ, মানছে। এরকম চারটা শর্তই কি চেক করব না? তাহলে আমরা কি করব? আমরা এখানে ছোট 3 বাহু যোগ করে দেখব যে বড় যে বাহুটা থাকবে তার চেয়ে বড় হয় কিনা। ছোট 3 বাহু যোগ করে দেখব। এখানে যে চারটা বাহু দেওয়া থাকবে তার মধ্যে ছোট 3 বাহু যোগ করে যদি শর্তটা মানে তাহলে বাকিগুলো মানবে, ওইগুলো টেস্ট করার কোনো দরকার নাই। আমার কথা কি বুঝছেন? ইয়েস। তাহলে আমরা কি করব? ছোট 3 বাহু যোগ করব। তাহলে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এদের মধ্যে ছোট 3 বাহু কে কে? 1 2 3। তাহলে এই 1 2 3 যোগ করেন, 1 যোগ 2 যোগ 3 ইকুয়াল টু 6। 6 যা 4 এর চেয়ে বড়, তার মানে কি চতুর্ভুজ আঁকা যাবে। এই চারটা বাহু দিয়ে কি চতুর্ভুজ আঁকা যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি? তার মানে আমরা চেক করার সময় কি চেক করব? ছোট 2 বাহু দিয়ে চেক করব, সব চেক করার দরকার নাই। আচ্ছা, তাহলে ছোট 3 বাহু যোগ করে দেখবো যে চতুর্থ বাহুর চেয়ে বড় হয় কিনা। যদি হয় তাহলে বাকি শর্তগুলো মানবে। কারণ দেখেন এদিকে তাকান, ছোট 3টা যোগ করে যদি বড়টার চেয়ে বড় হয় তাহলে বাকি যে কোনো 3টা যোগ করে তো ভাই অন্যটার চেয়ে বড় হবেই। এই শর্ত মানা মানে তো বাকিগুলো এমনিতেই মানা, কারণ ছোট 3টা যোগ করেই বড়টার চেয়ে বড় হয়ে গেছে, তাহলে অন্য যে কোনো 3টা যোগ করলে তো বাকিগুলোর চেয়ে বড় হবেই। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল নিচ্ছি। কি হলো? এত ইন্টারনেটের বাজে অবস্থা। হ্যাঁ, আচ্ছা এখন আমাকে বলেন তো, আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি। বলেন তো 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার এই চারটা রেখাংশ দিয়ে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো কিনা। এই চারটা রেখাংশ দিয়ে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো কিনা বলেন তো। এই চারটা রেখাংশ দিয়ে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো কিনা। পারবো? চতুর্ভুজ আঁকা যাবে? তাহলে আমি কি বলছি? চতুর্ভুজ আঁকার শর্ত হচ্ছে যে কোনো 3 বাহুর যোগফল চতুর্থ বাহুর চেয়ে বড় হবে। তাহলে এখানে যে চারটা বাহু আছে, তাহলে টেস্ট করার সময় সব চেক, এখানে তো কন্ডিশন আসবে চারটা, কিন্তু এতগুলো কন্ডিশন আমরা চেক করবো না। আমরা কি করব? ছোট 3 বাহু যোগ করে দেখব। ছোট 3 বাহু কে কে? 5 3 আর এই 6, এই তিনটা যোগ করে টেস্ট করব। তাহলে 5 যোগ 3 যোগ 6 কত হচ্ছে? 5 আর 3 8 আর 6 14। এই 14 কি 16 এর চেয়ে বড়?
না, 14 ইজ লেস দেন 16। তার মানে 3 বাহুর যোগফল এই 4 নাম্বার বাহুর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটা দিয়ে তো চতুর্ভুজ হবে না, তার মানে এটা দিয়ে চতুর্ভুজ কি অঙ্কন করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। 14 গ্রেটার দেন 16 না, 14 ইজ লেস দেন 16, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক নিচ্ছি। একটি চতুর্ভুজের, সেটা আপনারা পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে চতুর্ভুজের এই জেনারেল থিওরি আমাদের এইটুকু ছিল, আরো কিছু আছে সেটা আমরা পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, এবার দেখেন আমরা চতুর্ভুজের মধ্যে, এদিকে তাকান, চতুর্ভুজের মধ্যে মোট 5টা চতুর্ভুজ আমরা একটু ভালো করে পড়ালেখা করব। হ্যাঁ, তার মধ্যে 1 নাম্বারে আছে হচ্ছে সামান্তরিক, সবাই আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। হ্যাঁ, 2 নাম্বার আছে আয়তক্ষেত্র, এগুলোর অঙ্ক করাই দিছি, কিন্তু আমরা পড়ি নাই, থিওরি পড়ি নাই, এই থিওরিগুলো আজকে পড়াবো। আয়তক্ষেত্র। 3 নাম্বার আছে রম্বস, আচ্ছা রম্বস দিই, রম্বস। 4 নাম্বার আছে বর্গক্ষেত্র। হ্যাঁ, 5 নাম্বার আছে কি ট্রাপিজিয়াম। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি পড়বো? প্রথমে আমরা সামান্তরিক পড়বো, যে আসলে সামান্তরিক কাকে বলে। হ্যাঁ, সামান্তরিক। দেখেন সামান্তরিক, সবাই একটু মনোযোগ দিবেন। এই যে 5টা আমি নাম লিখলাম না, এদের মধ্যে পার্থক্যই বোঝে না অনেকে, এবং এখান থেকে অনেক ক্রিয়েটিভ কোশ্চেন আছে। হ্যাঁ, ক্রিয়েটিভ কোশ্চেন হয়, অনেকে দেখা যায় যে মানে মূল বিষয়টা না বোঝার কারণে মানে কনফিউজড হয়ে যায়, মারতে পারে না, ভুল মেরে চলে আসে। দেখেন আজকে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সামান্তরিক, আচ্ছা সামান্তরিক একটা চতুর্ভুজ, সামান্তরিক একটা চতুর্ভুজ, হ্যাঁ, যে চতুর্ভুজের বিপরীত 2 বাহু সমান এবং সমান্তরাল। মনোযোগ দেন প্লিজ। যে চতুর্ভুজের বিপরীত 2 বাহু সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান। যদি বিপরীত কোণদ্বয় সমান এটা না বললেও হবে, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হলে বিপরীত কোণদ্বয় সমান হবেই। তারপর আমি এই শর্তটা অ্যাড করে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যাঁ, তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান, তাকে সামান্তরিক বলে। কন্ডিশনগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু বিপদ, কারণ একটার মধ্যে একটা ঢুকে যাবে, কিন্তু সামান্তরিক বলে। ঠিক আছে, তাহলে আমরা একটা চতুর্ভুজ আঁকাই। এই যে এখানে আমি একটা চতুর্ভুজ আঁকাইছি, এই চতুর্ভুজের নাম দিচ্ছি হচ্ছে আমি ABCD। এই ABCD চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান। বিপরীত বাহুদ্বয় বলতে যে এই বাহুর সাথে এই বাহু, এই দুটো সমান, এই বাহুর সাথে এই বাহু কিন্তু সমান না, তাহলে সেটা সামান্তরিক হবে না। হ্যাঁ, সামান্তরিক হবে, কিন্তু কন্ডিশন আছে, আমি বলবো। হ্যাঁ, আস্তে আস্তে আগাই। বিপরীত বাহুদ্বয় সমান, তাহলে বিপরীত বাহুকে ABর সাথে, তাহলে AB ইজ ইকুয়াল টু DC। আবার এই বাহুর বিপরীত কিন্তু এই বাহু, তার মানে এই বাহু আর এই বাহুও সমান হবে। বিপরীত বাহুদ্বয় সমান, সেটা এই 2 বিপরীত বাহু সমান, এই 2 বিপরীত বাহু সমান, তাহলে AD ইজ ইকুয়াল টু কি BC। এই কন্ডিশনটা ফার্স্ট মানতে হবে, এটা মানলেই সেটা সামান্তরিক। এবং আরেকটা শর্ত আমি জুড়ে দিছি শুধু আপনাদের বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে বিপরীত কোণদ্বয় সমান। বিপরীত কোণদ্বয় সমান, সমকোণ না কিন্তু সমান। এই যে এই A কোণ আর এই C কোণ সমান, তাহলে কোণ A ইজ ইকুয়াল টু কোণ C, এবং এই B কোণ আর এই D কোণ সমান, তাহলে কোণ B ইজ ইকুয়াল টু কোণ D। দেখে কিন্তু বোঝা যাচ্ছে, দেখেন এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ, এটা স্থূলকোণ, দেখছেন বিপরীত কোণদ্বয় কি সমান না। কোণগুলো সমকোণ নয় এই কথাটা না বললেও চলবে। হ্যাঁ, কোণগুলো সমকোণ নয় সামান্তরিকের ক্ষেত্রে এই কথাটা না বললেও চলবে, এটা এই কন্ডিশন না দিলেও চলবে। বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান। হ্যাঁ,
কোনগুলো সমকোণ নয় এটা না বললেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে শর্ত হচ্ছে কি বলেন তো, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাহলে সেটা সামান্তরিক। সামান্তরিক, ওকে। আচ্ছা, এখন আমি চলে যাব আয়তক্ষেত্র। দেখেন আজকে অনেক কিছু এখান থেকে ক্লিয়ার হবে। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ইংরেজি হচ্ছে রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, আর সামান্তরিকের হচ্ছে প্যারালেলোগ্রাম, আর চতুর্ভুজ হচ্ছে কোয়াড্রিলেট্রাল। আয়তক্ষেত্র এটাও কিন্তু একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, এবং প্রতিটি কোণ সমকোণ। এই যে নতুন একটা কন্ডিশন আসলো, প্রতিটি কোণ সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। তাকে আয়তক্ষেত্র বলে। আচ্ছা, এখানে কি বলছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়, আচ্ছা ওগুলো বলবো, সব কন্ডিশন বলবো, হ্যাঁ, প্রত্যেকটা কন্ডিশন বলবো, যে কার কর্ণ সমান কার কর্ণ সমান নয়, এগুলোও বলবো, সমস্যা নেই, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই বলবো। আচ্ছা, আমি ওই কথাটা অ্যাড করে দিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আরেকটা জিনিস একটু মাথায় নেন, সেটা হচ্ছে কর্ণদ্বয় সমান নয়। কর্ণদ্বয়, যদি এই কর্ণদ্বয় সমান নয় এই কথাটা না, এইটুক বললেই সেটা সামান্তরিক, আর বাকিগুলা কন্ডিশন এমনি মানবে, হ্যাঁ। কর্ণদ্বয় সমান নয়, এটা আমি অ্যাড করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? কর্ণদ্বয় সমান নয়, এখানে একটা কর্ণ হচ্ছে এসি, তাই না, আর একটা কর্ণ হচ্ছে বিডি। এই এসি আর বিডি সমান না, তো দেখেই বোঝা যাচ্ছে এই কর্ণটা, দেখেন এই কর্ণটা বড়, এই কর্ণটা কি ছোট না? ইয়েস, তার মানে কর্ণদ্বয় সমান নয়, সামান্তরিকের কর্ণদ্বয় সমান নয়। তাহলে মনে রাখবেন, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, বিপরীত কোণ দুইটা সমান, আর কর্ণদ্বয় সমান নয়, এই তিনটা কন্ডিশন আপাতত মনে রাখেন, হ্যাঁ। নেক্সট, কর্ণদ্বয় সমান নয় এটা উল্লেখ করার দরকার নাই, হ্যাঁ, এটা উল্লেখ না করলেও সামান্তরিক হবে, কিন্তু এটা উল্লেখ করছি কেন একটু পরে বুঝাই দিব, সমস্যা নেই। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা আয়তক্ষেত্র বলছি। তার মানে হচ্ছে এই চতুর্ভুজের, দেখেন বিপরীত বাহুদ্বয়, ধরেন এটা এবিসিডি চতুর্ভুজ, এবিসিডি চতুর্ভুজ, হ্যাঁ। এখন এবিসিডি, আমি আবার বলছি, এটা কিন্তু মাথায় নেন, শুধু এই কন্ডিশনটা মানলে, এখানে যে কন্ডিশনটা লিখছি এই কন্ডিশনটুকু মানলেই সেটা সামান্তরিক। এই কর্ণদ্বয় সমান নয় এই কথাটা মানা মানে এটা এমনিই মানবে, এটা এর মধ্যে উল্লেখ না থাকলে এটা এমনিই মানবে, এটা আমরা এমনিতে লিখে রাখছি, বুঝছেন আমার কথা? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান, এইটুক মানলেই সেটা সামান্তরিক, বাকিটা এমনিই মানবে, ওটা আপনার মানে লেখা লাগবে না। আমার কথা কি বুঝছেন? জি, এবার দেখেন নেক্সট, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাহলে এই যে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এ বি ইজ ইকুয়াল টু ডিসি। আবার এই বাহুর সাথে এই বাহু মানে যে কোনো দুই বিপরীত বাহু সমান, এই বাহুর সাথে এই বিপরীত বাহু সমান, এই বাহুর বিপরীত বাহু এটাও সমান, তাহলে এডি ইকুয়াল টু বিসি। এই যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, এর সাথে আরেকটা কন্ডিশন যুক্ত করলে সেটা হবে আয়ত, এবং প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমকোণ, তার মানে কোণ এ ইজ ইকুয়াল টু 90, ওকে, কোণ বি ইজ ইকুয়াল টু 90, ওকে, কোণ সি ইজ ইকুয়াল টু 90, কোণ ডি ইজ ইকুয়াল টু 90। ক্লিয়ার বিষয়টা? প্রত্যেকটা কোণ সমকোণ। এইবার আমাকে বলেন, এই আয়তক্ষেত্র একটা সামান্তরিক, এই আয়তক্ষেত্র কিন্তু সামান্তরিকের কন্ডিশন মেনে এক্সট্রা একটা কন্ডিশন মানছে। সবাই মনোযোগ দেন প্লিজ, এই জায়গাগুলো যদি ক্লিয়ার না হয় পরীক্ষা হলে ভুল হবে নিশ্চিত, হ্যাঁ। এই আয়তক্ষেত্র কিন্তু সামান্তরিকের সব কন্ডিশন মানছে, সব কন্ডিশন। সামান্তরিক হতে হলে কি হতে হবে? বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল,
এটা কি মানে নাই এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল? আর একটা শর্ত কি ছিল? বিপরীত কোণ দ্বয় সমান। এখানে কি বিপরীত কোণ দ্বয় সমান না? এই এ কোণ 90 ডিগ্রি, এই সি কোণ কি 90 ডিগ্রি না? তো এইটা আর এটা কি সমান না? তার মানে কোণ এ ইকুয়াল টু কি কোণ সি, এটা কি না? আবার কোণ বি ইকুয়াল টু কি কোণ ডি না? তার মানে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল আর বিপরীত কোণ দ্বয় সমান, এই দুটা কন্ডিশন মানলেই সে হবে সামান্তরিক। সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্র কি সামান্তরিকের কন্ডিশনগুলো মানে নেই? মানছে কিনা? মানছে। তার মানে আয়তক্ষেত্র একটি সামান্তরিক। তাহলে আয়তক্ষেত্র, তাহলে নোট দিয়ে লিখবেন অতএব, হ্যাঁ, অতএব আয়তক্ষেত্র একটি সামান্তরিক। আয়তক্ষেত্র কি একটি সামান্তরিক। ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। আমার কথা কি বুঝছেন? আয়তক্ষেত্র একটা সামান্তরিক কেন বলতেছি? কিন্তু সামান্তরিক কিন্তু আয়ত না, আয়তক্ষেত্র সামান্তরিক। বোঝার তো এই পয়েন্টগুলো কিন্তু রিলেট করতে হবে চারটা চতুর্ভুজের সাথে, তখন লাস্টে যায় এগুলো না বুঝলে কিন্তু বিপদ। আয়তক্ষেত্র একটি সামান্তরিক, কারণ আয়তক্ষেত্র সামান্তরিকের সব কন্ডিশন মানছে, এক্সট্রা একটা কন্ডিশন প্রত্যেক কোণ সমকোণ, যা সামান্তরিকে ছিল না। তার মানে এটা সামান্তরিক, সামান্তরিকের সব কন্ডিশন কিন্তু মানছে। তাহলে কি আমরা বলতে পারি, এই কথা কি বলা যায়? আমাকে বলেন তো, সকল আয়তক্ষেত্রই সামান্তরিক কিন্তু সব সামান্তরিক আয়তক্ষেত্র না? বলা যায়? বলা যায়। আয়তক্ষেত্র হলে তার মানে সামান্তরিকের সব কন্ডিশন এই আয়তক্ষেত্র কি ফুলফিল করছে। এক্সট্রা একটা কন্ডিশন যে প্রত্যেক কোণ সমকোণ, এই এক্সট্রা কন্ডিশনের জন্য কি হয়ে গেছে? নতুন একটা নাম হয়ে গেছে। তার মানে এটাও একটা সামান্তরিক। ক্লিয়ার বিষয়টা? তার মানে হলো আয়তক্ষেত্র একটি সামান্তরিক। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? তাহলে আয়তক্ষেত্র হতে হলে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, এটা সমান্তরাল এইটা এবং সমান, এটা সমান্তরাল এটা এবং সমান। আর বিপরীত কোণ দ্বয় তো সবগুলো কোণ সমকোণ, সমকোণ হোক। তাহলে এই কোণ আর এই কোণ বিপরীত কোণ সমান না? এই কোণের সাথে এই কোণ সমান না? ইয়েস, হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাব, তাকান, এবার আমরা চলে যাব রম্বস। এবার আমরা চলে যাব রম্বস। রম্বস একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের, আচ্ছা, এই আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান। হ্যাঁ, এই আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান। এই যে এইটা হলো এসি কর্ণ, এটা হচ্ছে বিডি কর্ণ, এই কর্ণ দুইটা সমান হবে। এটা আপনাদের আয়তক্ষেত্রের ক্লাসেও কিন্তু দেখাইছি। হ্যাঁ, এটা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ এই যে এটা সমকোণ বিবেচনা করে এটা অতিভুজ বের করলে আসবে রুট a স্কয়ার প্লাস বি স্কয়ার, মনে আছে? আবার এই সমকোণী ত্রিভুজ বিবেচনা করলে এটা অতিভুজ আসবে রুট a স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এই কর্ণ দুইটা কি সমান। তার মানে আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান। ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান, তার মানে কর্ণ এসি ইকুয়াল টু কর্ণ বিডি। আচ্ছা, আমরা যদি এখন বলেন তো সামান্তরিকের মাধ্যমে যদি আয়তক্ষেত্রকে সংজ্ঞায়িত করি তাহলে কি বলতে হবে? সামান্তরিকের সাহায্যে যদি আয়তক্ষেত্রকে সংজ্ঞায়িত করি তাহলে কি বলতে হবে? প্লিজ একটু রেসপন্স করেন তো, দেখি আপনারা উত্তর দেন তো, তাহলে কি হয়। আমি একটু পানির বিরতি নিলাম। আয়তক্ষেত্রকে যদি আমরা সামান্তরিকের মাধ্যমে সংজ্ঞায়িত করি তাহলে কি বলতে হবে? আচ্ছা, এটা কি সামান্তরিক না? ইয়েস, সামান্তরিকের সাথে এর একটা আলাদা একটা শর্ত খালি আছে। তাহলে বলতে হবে যে সামান্তরিকের, এদিকে তাকান, যে সামান্তরিকের প্রত্যেকটা কোণ সমকোণ সেটা আয়তক্ষেত্র, এই কথা বলতে হবে। সামান্তরিকের মাধ্যমে যদি আয়তক্ষেত্রকে সংজ্ঞায়িত করেন তাহলে কি বলবেন? যে সামান্তরিকের, আচ্ছা দেখেন, এটা আয়তক্ষেত্র না, এটা কিন্তু সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র না। কারণ কি? এটা আয়তক্ষেত্র না হওয়ার কারণ হচ্ছে এই কোণগুলো সমকোণ না, তাই না? এই কোণগুলো সমকোণ হয়ে গেলেই কিন্তু এটা সোজা হয়ে এরকম আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে যে সামান্তরিকের এই কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলে আয়তক্ষেত্র।
বোঝা গেছে কিনা প্লিজ রেসপন্স করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন, যে সামান্তরিকের কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। ওকে, আর কোনোভাবে কি বলা যাবে, আরো একভাবে বলা যাবে। দেখেন, এই সামান্তরিকের এই কর্ণ দুইটা কিন্তু সমান ছিল না, তাই না? কিন্তু আয়তক্ষেত্র হতে যায় সব কন্ডিশন মানার সাথে সাথে এই কর্ণ দুইটাও সমান। তার মানে আপনি বলবেন যে সামান্তরিকের কর্ণ দুইটা সমান সেটাও আয়তক্ষেত্র, এইভাবেও বলা যাবে। হ্যাঁ, যে সামান্তরিকের কর্ণদ্বয় সমান তাকে আয়তক্ষেত্র বলে, এইভাবেও বলতে পারেন। মানে এগুলা কিন্তু আমি এমনিতে বলছি না, এগুলো পরীক্ষা আসছে। বলছে যে সামান্তরিকের কর্ণদ্বয় সমান সে কে? অনেকে বোঝে না কি ভাই, সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে আবার কি হয়? সামান্তরিক কর্ণদ্বয় সমান হলে আয়ত হয়ে যাবে, বুঝছেন? তাহলে এটাও লিখবেন, যে সামান্তরিকের কর্ণদ্বয় সমান তাকে কি বলে, আয়ত বলে। এবার আমরা চলে গেছি রম্বস। রম্বস একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের চার বাহু সমান এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং বিপরীত কোণদ্বয় সমান। কোণদ্বয় সমান তাকে রম্বস বলে। তাকে আমরা কি বলবো, রম্বস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের চার বাহু সমান এবং বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, বিপরীত কোণদ্বয় সমান, তাকে কি বলছি, রম্বস। দেখেন, এই যে এটা একটা চতুর্ভুজ না, এটা কিন্তু একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। হ্যাঁ, এই চতুর্ভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি ডি। এই এ বি সি ডি চতুর্ভুজের এই প্রত্যেকটা বাহু সমান। এই বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, মানে আমি নাম দিলাম এ বি ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু এডি। এই যে চার বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। আচ্ছা, সমান্তরিকে আমরা কিন্তু এখানে এই বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল দেখাইনি। এই কথাগুলো লিখবেন, এবি সমান্তরিকে, হ্যাঁ, এবি সমান্তরাল ডিসি, এগুলো সাইডে লিখে রাখবেন কন্ডিশনগুলো। আবার এই যে এডি সমান্তরিকে, হ্যাঁ, সমান্তরিকে এডি সমান্তরাল বিসি, এই কথাগুলো কিন্তু লিখে রাখবেন। আবার আয়তক্ষেত্রের এই যে এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, আমি কিন্তু এখানে সমান্তরাল কন্ডিশনটা দেখাতে ভুলে গেছি। এবি সমান্তরাল ডিসি, এই যে এ বি আর ডিসি সমান্তরাল। আবার এই যে এডি সমান্তরাল বিসি, হ্যাঁ, এই সমান্তরাল কন্ডিশন এগুলো সব লিখতে হবে। ওকে, আচ্ছা, এখানে এই বাহু আর এই বাহু সমান্তরাল, তার মানে এ বি সমান্তরাল ডিসি। আবার এই বাহু আর এই বাহু সমান্তরাল, মানে এডি সমান্তরাল বিসি। আরো একটা কন্ডিশন দিছি কি, এই যে বিপরীত কোণদ্বয় সমান, মানে এই কোণ আর এই কোণ সমান, তার মানে কোণ এ ইজ ইকুয়াল টু কোণ সি। আবার এই কোণ আর এই কোণ সমান, মানে কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ডি। ব্যাস। তো বিপরীত বাহুদ্বয়, আচ্ছা, এই চার বাহু যদি সমান হয় তাহলে বিপরীত বাহুদ্বয় কি সমান হবে না? তার মানে এই বাহু আর এই বাহু সমান, মানে বিপরীত বাহুদ্বয় সমান, তাই কিনা? আবার এই বাহু আর প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই দুই বিপরীত বাহু সমান, তার মানে এখানেও কিন্তু বিপরীত বাহুদ্বয় সমান, মিলে গেছে, মানে এই শর্ত কিন্তু মানছে। এবং বিপরীত কোণদ্বয় সমান, মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই লোকটাও কিন্তু, এই চতুর্ভুজটাও কিন্তু সামান্তরিকের শর্ত মানছে কিনা বলেন প্লিজ।
মানে সামান্তরিকের শর্ত এও মানতেছে। সামান্তরিক মানে হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান হবে এবং সমান্তরাল হবে, আর বিপরীত কোণদ্বয় সমান হবে। এইটুক মানলে সে সামান্তরিক, এইটুক মানলেই। তাহলে এখানে কিন্তু বিপরীত বাহুদ্বয় সমান, কারণ এই চার বাহু সমান, তাহলে তো এই বাহু আর এই বাহু মানে বিপরীত দুই বাহু সমান হবেই। আবার এই বাহুর সাথে এই বাহু সমান মানে বিপরীত দুই বাহু সমান, এবং সমান্তরাল। এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল এটা। তার মানে এ কিন্তু কিসের শর্ত মানছে? সামান্তরিকের শর্ত মানছে। তার মানে রম্বসও একটা সামান্তরিক। আমার কথা কি বুঝছেন? তার মানে রম্বসও একটি সামান্তরিক। ইয়েস, তাহলে রম্বস একটি সামান্তরিক। রম্বস একটি সামান্তরিক। হ্যাঁ, রম্বসের কর্ণদ্বয় সমান নয়, এগুলো আলোচনায় আসবে। এই যে রম্বসের এই একটা কর্ণ হচ্ছে এসি, এই একটা কর্ণ হচ্ছে বিডি। দেখেন এটা বড়, এটা ছোট, দেখে বোঝা যাচ্ছে। তাহলে রম্বসের কর্ণদ্বয় সমান নয়, রম্বসের কর্ণদ্বয় সমান নয়, মানে এসি ইজ নট ইজ ইকুয়াল টু বিডি। ব্যাস, ওকে ফাইন। এবার আমাকে বলেন, আমি যদি এই রম্বসকে সামান্তরিকের মাধ্যমে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এখন কি বলবো বলেন তো? যেমন আয়তক্ষেত্রকে আমি সামান্তরিকের মাধ্যমে সংজ্ঞায়িত করছি কিভাবে? যে সামান্তরিকের কোণগুলো সমকোণ তাকে আমরা বলছি হচ্ছে আয়তক্ষেত্র, বা যে সামান্তরিকের কর্ণ দুইটা সমান তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। কিন্তু এই ক্ষেত্রে সংজ্ঞায়িত কিভাবে করবেন বলেন তো? সামান্তরিকের সাহায্যে রম্বসকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? কি বলবেন? যে সামান্তরিকের কি, এই যে রম্বসের একটা এক্সট্রা শর্ত কি? রম্বসের এক্সট্রা শর্ত হচ্ছে চার বাহু সমান। সব শর্ত মানছে, খালি এক্সট্রা শর্তটা আপনি খুঁজে বের করবেন যে এক্সট্রা শর্তটা কি। মানে সামান্তরিকের সব শর্ত মানার পরে এক্সট্রা শর্তটা কি? এক্সট্রা শর্ত হচ্ছে চার বাহু সমান। তাহলে কি বলবেন? যে সামান্তরিকের চার বাহু সমান তাকে বলা হয় কি? রম্বস। আমার কথা কি বোঝা যাচ্ছে? প্লিজ রেসপন্স করতে হবে, না বুঝলেও বলতে হবে। যে সামান্তরিকের চার বাহু সমান তাকে বলা হচ্ছে রম্বস। যে সামান্তরিকের চার বাহু সমান, তাহলে লিখবেন নোট দিয়ে যে সামান্তরিকের চার বাহু সমান তাকে রম্বস বলে। তাকে রম্বস বলে। তার মানে রম্বসও একটা সামান্তরিক, তার মানে আয়তক্ষেত্র একটা সামান্তরিক। সামান্তরিক তো নিজেই সামান্তরিক, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে বর্গ, তারপর আমরা কমন থিওরিতে আসবো। তাহলে এবার হচ্ছে বর্গ। দেখেন তো, বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের চার বাহু সমান এবং যে চতুর্ভুজের চার বাহু সমান বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং প্রত্যেক কোণ সমকোণ। প্রত্যেক কোণ সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাকে বর্গক্ষেত্র বলে। তাকে বর্গক্ষেত্র বলে, ঠিক আছে? তাহলে যে চতুর্ভুজের চার বাহু সমান, খেয়াল করেন, চার বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, প্রত্যেক কোণ সমকোণ। তাহলে চার বাহু সমান আগে আঁকান। এই চার বাহু সমান এবং প্রত্যেক কোণ হবে সমকোণ, ঠিক আছে? এই যে চার বাহু সমান, এটা আছে এবিসিডি একটা চতুর্ভুজ, এর চার বাহু সমান মানে এবি ইজ ইকুয়াল টু বিসি
ইজ ইকুয়াল টু ডিসি ইজ ইকুয়াল টু এডি। এই যে চার বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল মানে এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল মানে এ বি সমান্তরাল ডিসি। হ্যাঁ, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল মানে এডি সমান্তরাল বিসি। এবং চারটা কোণই সমকোণ, এই প্রত্যেকটা কোণ সমকোণ, এই প্রত্যেকটা কোণ কি সমকোণ। তার মানে কোণ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, হ্যাঁ, কোণ ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান, হ্যাঁ, বর্গের কর্ণদ্বয় সমান, বর্গের কর্ণদ্বয় সমান। তার মানে এসি ইকুয়াল টু বিডি। এই যে এসি কর্ণ, এই যে এটা হলো এসি কর্ণ, এটা হচ্ছে বিডি কর্ণ। আপনারা সবাই জানেন বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a, মনে আছে পড়াইছি কিন্তু। বর্গক্ষেত্রের কর্ণ দুইটাই সমান এবং সেটা হচ্ছে √2a। আচ্ছা, এখন দেখেন, এখন বিষয়টা হচ্ছে এই যে বর্গের যে কন্ডিশন আছে, এই বর্গকে সামান্তরিকের কন্ডিশন মানে নাই। সামান্তরিকের কন্ডিশন কি ছিল? বিপরীত বাহুদ্বয় সমান হবে, সমান্তরাল হবে। তাহলে বিপরীত, এই চার বাহু সমান, তাহলে এই বাহুর সাথে কি এই বাহু সমান না? ইয়েস, তার মানে বিপরীত বাহুদ্বয় সমান। আবার এই বাহু আর এই বাহু সমান, তার মানে বিপরীত বাহুদ্বয় সমান। তাহলে বিপরীত বাহুদ্বয় সমান আর কি, এবং বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল বলে দিছি, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল বলে দিছি। তার মানে এই বর্গক্ষেত্রও কিন্তু সামান্তরিকের কন্ডিশন মানছে, এই বর্গক্ষেত্রও কিন্তু সামান্তরিকের কন্ডিশন মানছে। তার মানে বর্গক্ষেত্র একটি সামান্তরিক, তার মানে বর্গক্ষেত্র একটি সামান্তরিক। বর্গক্ষেত্র কি একটি সামান্তরিক? বোঝা গেছে বিষয়টা? তার মানে সামান্তরিক হচ্ছে এই যে চতুর্ভুজ আমরা আঁকালাম তাদের একটা কমন ফর্ম, সাধারণ ফর্ম। বর্গ একটি সামান্তরিক, আয়ত একটি সামান্তরিক, রম্বস একটি সামান্তরিক, মানে সবাই সামান্তরিক। এখন এই সামান্তরিকগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য এগুলো বিশেষ বিশেষ নাম পাইছে। যেমন রম্বস একটা সামান্তরিক যার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চার বাহু সমান। বর্গ একটি সামান্তরিক যার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চার কোণ সমকোণ। আয়ত একটি সামান্তরিক যার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চার কোণ সমকোণ। আমার কথা কি বুঝছেন? এখন আমাকে বলেন, এই বর্গক্ষেত্র কি আর কারো কোনো কন্ডিশন মানছে? এদিকে তাকান প্লিজ। আপনি কি জানেন এই বর্গক্ষেত্র রম্বসের কন্ডিশনও মানছে? এই বর্গক্ষেত্র রম্বসের কন্ডিশন মানছে, জানেন? রম্বসের কন্ডিশন কি ছিল? এদিকে তাকান, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, আরে কিন্তু বিপদে পড়ে যাবেন, পরীক্ষার হলে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। হ্যাঁ, এ কিন্তু রম্বসের কন্ডিশন মানছে। রম্বসের কন্ডিশন ছিল কি? রম্বসের কন্ডিশন ছিল হচ্ছে চার বাহু সমান হবে। এর কি চার বাহু সমান না? এটা তো চার বাহু সমান এবং বিপরীত কোণ দ্বয় সমান হবে। তাহলে বিপরীত কোণ দ্বয় মানে এই কোণ আর এই কোণ সমান না? এটা 90, এটাও তো 90, তাই এই দুটো কোণ তো সমান। আবার এই কোণ 90, এই কোণ 90, তার মানে এই কোণের সমান এই কোণ, মানে বিপরীত কোণ দ্বয় সমান এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। তার মানে এ কিন্তু রম্বসের কন্ডিশনও মানছে। তার মানে বর্গক্ষেত্র একটি রম্বস, বর্গক্ষেত্র একটি রম্বস। এই যে এখন প্যাচ লাগা শুরু হবে কিন্তু, হ্যাঁ, এই জন্য কিন্তু বলছি মনোযোগ দিতে। বর্গক্ষেত্র একটি রম্বস। তাহলে নোট দিয়ে বর্গক্ষেত্র একটি সামান্তরিক, আবার বর্গক্ষেত্র একটি রম্বস। তাহলে নোট দিয়ে লিখবেন কি? বর্গক্ষেত্র একটি রম্বস। কেন? রম্বসের কন্ডিশন সে মানছে, ঠিক আছে। আবার এই বর্গক্ষেত্র একটি সামান্তরিক, কারণ এই সামান্তরিকের কন্ডিশনও মানছে। মজার বিষয় হচ্ছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রেরও সব কন্ডিশন মানছে। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রেরও সব কন্ডিশন মানছে। দেখেন, হ্যাঁ, রাইট। আয়তক্ষেত্রের কন্ডিশন কি ছিল? আয়তক্ষেত্রের কন্ডিশন ছিল বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। তো এখানে এই বাহু আর এই বাহু কি সমান না? সমান এবং সমান্তরাল, এবং প্রত্যেক কোণ সমকোণ ছিল। হ্যাঁ, এখানেও দেখেন প্রত্যেক কোণ সমকোণ। তার মানে কিন্তু আয়তক্ষেত্রের কন্ডিশনও মানছে। তাহলে কি বলবেন? যে বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্র আবার সবই। বর্গক্ষেত্র সামান্তরিকের কন্ডিশন মানছে, তাই বর্গক্ষেত্র একটি সামান্তরিক। বর্গক্ষেত্র রম্বসের কন্ডিশন মানছে, তাই বর্গক্ষেত্র একটি রম্বস।
বর্গক্ষেত্র আয়তের কন্ডিশন মানছে, তাহলে বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র। আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করছি এইটুকু বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু সবাইকে রেসপন্স করতে হবে, কোথাও কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে হবে, আমি ইনশাল্লাহ উত্তর দিব। আমি পানির বিরতি দিলাম। তাহলে বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র। দেখেন আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সমান ছিল, এই বর্গেরও কিন্তু কর্ণদ্বয় সমান, মানে সব কন্ডিশন মানছে সব। হ্যাঁ আচ্ছা, এইবার আপনারা আমাকে বলেন এই বর্গক্ষেত্রকে যদি আপনি রম্বসের মাধ্যমে সংজ্ঞায়িত করেন তাহলে কিভাবে বলবেন বলেন? বর্গক্ষেত্রকে যদি আপনি রম্বসের মাধ্যমে সংজ্ঞায়িত করেন তাহলে কি বলবেন? বর্গক্ষেত্র তো একটা রম্বস, রম্বস না? তাহলে এখন আপনাকে যদি বলা হয় বর্গক্ষেত্রকে রম্বসের মাধ্যমে সংজ্ঞায়িত করেন তাহলে কিভাবে করবেন? কি বলবেন? বর্গক্ষেত্রকে রম্বসের সাহায্যে সংজ্ঞায়িত করতে হবে, তাহলে আপনি বলবেন রম্বসেরও 4 বাহু সমান, বর্গেরও 4 বাহু সমান। তার মানে এই শর্ত দিয়ে কিন্তু রম্বস বর্গকে সেপারেট করা যাচ্ছে না, বুঝেন? আপনাকে খুঁজতে হবে কোন বৈশিষ্ট্য দিয়ে বর্গকে রম্বস থেকে সেপারেট করা যায়, সেই বৈশিষ্ট্য দিয়ে হচ্ছে সংজ্ঞায়িত করতে হবে, বুঝতে হবে, কিন্তু আন্দাজে খুঁজে বেড়ালে হবে না। তাহলে বর্গ আর রম্বসের কি কি বৈশিষ্ট্য মিল আছে? 4 বাহু সমান, 4 বাহু সমান, তার মানে বাহু দিয়ে সংজ্ঞায়িত করা যাবে না। রম্বসের 4 কোণ সমকোণ ছিল না, কিন্তু বর্গের 4 কোণ সমকোণ, এইটাই হলো পার্থক্য। তাহলে কি বলবেন? যে রম্বসের 4 কোণ সমকোণ সে হলো বর্গ। বুঝছেন কিনা বলেন? প্রশ্নে একসাথে সবগুলো থাকলে কি হবে সেটা আমি উত্তর দিব, টেনশন করেন না। হ্যাঁ, সেটা আমি উত্তর দিব যে বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্র রম্বস, বর্গক্ষেত্র আরো কিছু বৈশিষ্ট্য থাকবে, আমি দেখাবো, প্রশ্ন দেখাবো। যে রম্বসের 4 কোণ সমকোণ। আচ্ছা, রম্বসের কিন্তু 2 কর্ণ সমান ছিল না, কিন্তু বর্গের কিন্তু 2 কর্ণ সমান। তার মানে কর্ণ কিন্তু, মানে আমি আবার বলছি, একজনের সাহায্যে আর একজনকে সংজ্ঞায়িত করার সময় আপনাকে অবশ্যই ওদের মধ্যে যে বৈশিষ্ট্যটার মিল নাই সেই বৈশিষ্ট্য দিয়ে আপনাকে সংজ্ঞায়িতটা করতে হবে। তাহলে বর্গের 2 কর্ণ সমান, কিন্তু রম্বসের কিন্তু 2 কর্ণ সমান না। এই তাহলে কিভাবে বলবেন? বলেন যে, তাহলে এটা তো রম্বস, তাহলে যে রম্বসের 2 কর্ণ সমান তাকে বর্গ বলে। বোঝা গেছে? না না, যে বর্গের আপনি বলছেন যে বর্গের কোণগুলো সমান নয় তাকে রম্বস বলে। এর দ্বারা কি বুঝাইছেন জানেন? এর দ্বারা বুঝাইছেন কি, যে রম্বস একটা বর্গ। রম্বস কি কখনো বর্গ হয় না? রম্বস কখনো বর্গ হতে পারে না, বর্গ রম্বস হতে পারবে। কারণ বর্গ হতে হলে তো এই 4 কোণ সমকোণ হতে হবে, তাহলে রম্বসের কি 4 কোণ সমকোণ? তো রম্বস তো বর্গ হতে পারে না। আপনি সংজ্ঞায়িত কিভাবে করছেন? যে বর্গের কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। এটা তার মানে আপনি রম্বসকে বর্গ বানাই দিচ্ছেন না। বর্গ হওয়া মানে 4 কোণ সমকোণ হতেই হবে, তাহলে বর্গ। তাহলে যার 4 কোণ সমকোণ নয় তাকে আমি কিভাবে বর্গের মধ্যে নিয়ে আসবো? বোঝার চেষ্টা করেন। ক্লিয়ার? এখন আপনি আয়তক্ষেত্রের সাহায্যে যদি এটাকে সংজ্ঞায়িত করেন তাহলে কি বলবেন? যে আয়তক্ষেত্রের 4 বাহু সমান, কারণ আয়তক্ষেত্রের দিকে তাকান। এখন আমি আবার বলছি, একজনের সাহায্যে আর একজনকে সংজ্ঞায়িত করতে হলে কি খুঁজে বের করতে হবে? ওদের দুইজনের মধ্যে যে বৈশিষ্ট্যটার পার্থক্য আছে সেই বৈশিষ্ট্য দিয়ে একজনকে আরেকজন সাহায্যে সংজ্ঞায়িত করতে হবে। তাহলে আয়তক্ষেত্র দিয়ে যদি বর্গকে সংজ্ঞায়িত করতে চান তাহলে আয়ত আর বর্গের মধ্যে পার্থক্য কোথায়? আয়ত আর বর্গের মধ্যে পার্থক্য এক জায়গাতে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের 4 বাহু সমান নয় আর এর 4 বাহু সমান। তার মানে বলতে হবে যে আয়তক্ষেত্রের 4 বাহু সমান সে হলো বর্গ। সোহরাব হোসাইন শুভ, আপনি কি আমার কথাটা বুঝছেন? আমি যে কথাটা বলছি, আয়তক্ষেত্রের সাহায্যে বর্গকে সংজ্ঞায়িত করবেন, কারণ বর্গ একটি আয়তক্ষেত্র। বর্গ একটি আয়তক্ষেত্র, ইয়েস। তো আয়তক্ষেত্র তো বর্গ না, কারণ বর্গ হতে হলে তো 4 বাহু সমান হতেই হবে। এই যে 4 বাহু সমান হতে হবে, তা আয়তক্ষেত্রের কি 4 বাহু সমান না? তাহলে আয়ত কিভাবে বর্গ হয়? আর আয়ত হওয়ার শর্ত কি? আয়ত হওয়ার শর্ত হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল আর 4 কোণ সমকোণ। তো বর্গ তো সেই শর্ত মানছে, এই জন্য বর্গকে আয়ত বলা যাবে, কিন্তু আয়তকে বর্গ বলা যাবে না।
না 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 না, মিরাতুল জান্নাত বিষয়টা এরকম না। সামান্তরিকের বিভিন্ন কন্ডিশন পরিবর্তন করে করে এগুলো আসছে, এমন না যে বর্গই সবাই ছিল, বর্গকে বিভিন্ন চেঞ্জ করে ওখানে গেছি না। সামান্তরিক থেকে আমি এগুলাতে আসছি, এগুলা থেকে সামান্তরিকে যাইনি। বুঝছেন বিষয়টা? জি। আমি আবার বলছি, একজনের সাহায্যে আর একজনকে সংজ্ঞায়িত করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে বর্গ কখনো রম্বস হবে না। বর্গ রম্বস হবে, রম্বস কখনো বর্গ হতে পারবে না, কারণ রম্বস মানে হচ্ছে চার বাহু সমান, চার কোণ সমান না, চার বাহু সমান শুধু, সেইটুকু হলে রম্বস, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। আমার কথা মানে আমি বুঝাইতে পারছি না? রম্বস হওয়ার শর্ত হচ্ছে চার বাহু সমান, বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, এই রম্বস হয়ে গেছে, ব্যাস। বিপরীত কোণদ্বয় সমান, এ কিন্তু এই রম্বসের সব কন্ডিশন গুলো মানছে, তাই একে রম্বস বলা যাবে। কিন্তু বর্গ হতে হলে তো চার বাহু সমান হতে হবে, সাথে চারটা কোণ সমকোণ হতে হবে। তো রম্বস কি সেই কন্ডিশনটা মানছে? মানে নাই। তার মানে রম্বসকে তো বর্গ বলা যাচ্ছে না। বুঝছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? আয়তক্ষেত্র কিন্তু সামান্তরিকের সব কন্ডিশন মানছে, তার মানে আয়তকে সামান্তরিক বলা যাবে। কিন্তু সামান্তরিক তো আয়তর কন্ডিশন গুলো মানে নাই, তাহলে সামান্তরিককে আমি কিভাবে আয়ত বলবো? সামান্তরিক হচ্ছে বেসিক ফর্ম, সেই বেসিক ফর্মের কোণগুলাকে সমকোণ করে আয়ত বর্গ বানাইছে, বাহুগুলাকে সমান বানায় বর্গ রম্বস বানাইছে। সামান্তরিক থেকে স্টেপ বাই স্টেপ এগুলো আসছে। এখন আমি আপনাদেরকে আরো কিছু প্রশ্ন দেখালে পরে আপনারা বুঝবেন যেখান থেকে কি কিভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমি যদি আপনাকে বলি, দেখেন আপনারা উত্তর দিবেন, যে সামান্তরিকের 4টি বাহু সমান, তাকে কি বলে? যে সামান্তরিকের 4টি বাহু সমান, কি বোঝালাম কি বলে? বারে বারে বলছি যে সামান্তরিক হচ্ছে বেসিক ফর্ম, এই সামান্তরিক থেকে আয়ত আসছে, বর্গ আসছে, রম্বস আসছে। আপনারা কি বলছেন আমি নিজেই বুঝছি না এখন। বেসিক ফর্ম কোনগুলা? বর্গ এন্ড আয়ত, তাই বুঝালাম। আচ্ছা, যে সামান্তরিকের 4টি বাহু সমান তাকে কি বলে? 1 নাম্বার অপশন আয়ত, 2 নাম্বার অপশন রম্বস, 3 নাম্বার অপশন বর্গ, 4 নাম্বার অপশন ট্রাপিজিয়াম। আচ্ছা, এখন আমাকে বলেন এখানে কোনটা উত্তর? এখন বুঝবেন যে কোশ্চেন কতটা ট্রিকি হতে পারে, আপনাকে মানে কতটা সতর্ক হতে হবে উত্তর করার সময়। এখানে কোনটা উত্তর? একটা অপশনে দাগাইতে হবে, আপনি তো 2টা অপশন দাগানোর সুযোগ পাবেন না, আপনাকে দাগাইতে হবে একটা অপশন। তাহলে কোনটা দাগাবেন? যে সামান্তরিকের 4টি বাহু সমান তাকে কি বলে? হ্যাঁ, এখানে অনেকেই বর্গ মারবে, অনেকেই এখানে ধরা খেয়ে যাবে। এটার উত্তর রম্বস। কেন রম্বস? কারণ 4টি বাহু সমান, এটা কিন্তু ভাইয়া এদিকে তাকান, এদিকে তাকান, এটা কিন্তু রম্বসেরও 4 বাহু সমান, আবার বর্গেরও 4 বাহু সমান। এখন বলবেন তাহলে উত্তর কোনটা দিব? উত্তর আপনাকে এমন ভাবে দিতে হবে যেন একটার মধ্যে আর একটা চলে আসে। এখন আমাকে বলেন, এই বর্গ কি রম্বস না? এই বর্গ তো একটা রম্বস, তার মানে রম্বস উত্তর করলে এর মধ্যে কিন্তু বর্গ চলে আসতেছে। উত্তর তো এটাও রাইট, এই দুইজনই কিন্তু রাইট, কিন্তু দুইজনকে তো মারতে পারবো না, একজনকে এমন ভাবে মারতে হবে যেন আর একজন ওর মধ্যে ইনক্লুড হয়ে যায়, বুঝতে হবে কিন্তু বিষয়টা।
কথা কি বোঝা গেছে? আমার কথা মানে বুঝলেন না, ক্লিয়ার হলো না? বর্গ কি রম্বস না? তা আপনি রম্বস মারবেন, তো রম্বস যখন মারতেছেন তখন বলে বর্গ তো সারা পড়ে গেছে। আরে ভাইয়া, রম্বসের মধ্যে তো বর্গ ইনক্লুড হয়ে গেছে। বোঝা গেল না বিষয়টা? উত্তর রম্বস বর্গ দুইটাই কন্ডিশনটা মানছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো দুইটা অপশন মারতে পারবো না, মারতে হবে একটা অপশন। তাহলে কোনটা মারবো? যেটা মারলে আর একটা ওর মধ্যেই ইনক্লুড হয়ে যাবে সেটা মারতে হবে। রম্বসও একটি বর্গ, কি লিখছেন? বর্গ একটি রম্বস। বর্গ রম্বসের কন্ডিশন মানছে, রম্বস কি বর্গের কন্ডিশন মানে? আপনি চারটা কোণ, বর্গ হতে হলে তো চারটা কোণও সমকোণ হতে হবে। রম্বসের কি চার কোণ সমকোণ? এটা দিয়ে মাথা কাটান, মুখস্থ করার চেষ্টা করেন না প্লিজ। আরে রম্বসের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, বর্গেরও তো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, ওসব তো এমনিতেই মানবে। খালি বলছে যে সামান্তরিক, বলেই তো দিয়েছে সামান্তরিক। তো সামান্তরিক এখন এই তিনজনই তো সামান্তরিক, এখন এই তিনজনের মধ্যে চারটি বাহু সমান হতে হবে। আয়তক্ষেত্রে চারটি বাহু সমান না, তার নিয়ে বাদ করছে। তো চারটা বাহু সমান তো বর্গেরও হয় রম্বসেরও হয়, কিন্তু আমি কোনটা মারবো? তার মানে আমাকে এই দুইজনের মধ্যে একটা অপশন মারতে হবে, যে অপশনটা মারলে অন্য আর একটা ওর মধ্যে ইনক্লুড হয়ে যাবে সেটা মারতে হবে। তাহলে এখন রম্বস মারছি, কারণ রম্বসের মধ্যে বর্গ ইনক্লুড হয়ে গেছে, কারণ বর্গ এক প্রকার রম্বস। আমার কথা মানে ক্লিয়ার হচ্ছে না? এই জায়গাটা কিন্তু খুবই কনফিউজিং, পরীক্ষার হলে কিন্তু আপনাকে একদম নাকানি চুবানি খাওয়াই দিবে। আন্না রয়, আপনি কি বোঝেননি? বর্গ কি রম্বস কি বর্গ হতে পারে? বর্গ হতে হলে তো চার কোণ সমান হতে হবে, সমকোণ হতে হবে। এর কি চার কোণ সমকোণ? তো রম্বস বর্গ হতে পারছে না, কিন্তু বর্গ রম্বস হচ্ছে, কারণ রম্বস হওয়ার শর্ত একটা, চারটা বাহু সমান হবে। তো বর্গের তো চার বাহু সমান, তার মানে বর্গ রম্বসের শর্ত মানতেছে, কিন্তু রম্বস বর্গের সব শর্ত মানছে না। তার মানে এটা উত্তর কি দিবেন? রম্বস দিবেন। ওকে, এইবার দিলে আর একটা দিই, যে সামান্তরিকের, এবার বুঝতে পারবেন আস্তে আস্তে যে এখান থেকে কোশ্চেন কত মানে ক্রিয়েটিভ ভাবে আসতে পারে। যে সামান্তরিকের কর্ণদ্বয় সমান, তাকে কি বলে? নাম্বার ওয়ান নাম্বার ওয়ান রম্বস, নাম্বার টু বর্গ, নাম্বার থ্রি আয়ত, নাম্বার ফোর ট্রাপিজিয়াম। এবার বলুন তো কোনটা হবে? যে সামান্তরিকের কর্ণদ্বয় সমান তাকে কি বলে, সেটা কি? এখন আপনাকে খুঁজে বের করতে হবে কর্ণ সমান কার কার। আগে বলছে চার বাহু সমান, তা চার বাহু সমান কে কে? রম্বস বর্গ দুইজনই। তাহলে কোনটা মারবো? এমনটাকে চুজ করতে হবে যার মধ্যে আরেকজন ইনক্লুড হয়ে যাবে। তো রম্বসকে চুজ করছি, কারণ রম্বসের মধ্যে বর্গগুলো ইনক্লুড হয়ে গেছে। কেন? সকল বর্গই রম্বস। কথা কি বুঝছেন? তাহলে এখন কি হবে? এখন বলছে যে সামান্তরিকের কর্ণদ্বয় সমান। এখন কর্ণ সমান কার কার প্লিজ? কর্ণ সমান কার কার? এখানেও রম্বস পাটি আছে। হ্যাঁ, রম্বস কারা মারলো? হ্যাঁ, মুস্তাফিজুর রহমান। তাহলে এতক্ষণ ধরে কি পড়ালাম? এখানে কি বলছি? কর্ণদ্বয় সমান, রম্বসের কর্ণ দুইটা সমান। এ তো একটু সেন্স খাটালে হয় ভাই, একটু সেন্স তো খাটাতে হবে, তাই না? রম্বসের এটা বড় কর্ণ, এটা ছোট কর্ণ, দেখেই বোঝা যাচ্ছে কর্ণ সমান না। তো চেহারা দেখেই বোঝা যায়। কর্ণ সমান হতে হলে চার কোণ সমকোণ হতে হবে, না হলে কর্ণ সমান হবে না। তাহলে কর্ণদ্বয় সমান হচ্ছে বর্গ আর কার? বর্গ আর আয়ত। কিন্তু অপশনে বর্গও আছে আয়তও আছে, দুইটা তো মারা যাবে না, মারতে হবে একটা। তাহলে এমনটাকে মারতে হবে যেন ওর মধ্যে আরেকজন ইনক্লুড হয়ে যায়। আমরা সবাই জানি বর্গ একটি আয়ত, তার মানে আয়ত মারলে আয়ত তো কভার করতেছে, এর মধ্যে বর্গ চলে আসতেছে, তাই আয়ত মারতে হবে। বুঝছেন? এখনো কি ক্লিয়ার হচ্ছে না? এখনো কি ব্যাপারটা মানে জটলা খুললো না?
আবার বলছে আয়ত এবং বর্গ, অ্যান্সার তো মারতে হবে একটা, দুইটা তো মারা যাবে না। আমার কথা কি বোঝেননি? তাহলে এমন একটা মারতে হবে যার মধ্যে অন্যটা ইনক্লুড হয়ে যাবে। সেন্স কাটা নাকি প্লিজ। রোমান শিকদার, তারপর হচ্ছে মিরাতুল জান্নাত। আপু আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমি যা বলতে চাচ্ছি কথাগুলো কি বোঝা যাচ্ছে? এই বর্গ কি আয়ত না? বর্গ একটি আয়তক্ষেত্র, তার মানে আয়তক্ষেত্র মানলে এর মধ্যে কিন্তু বর্গ ইনক্লুড হয়ে গেছে, তাই আমরা আয়তক্ষেত্র অ্যান্সার করতেছি। তো আপনি যদি বলেন যে এদিকে তাকান, এদিকে তাকান, আপনি অ্যান্সার মেরে আসলেন বর্গ, তো বর্গের মধ্যে কি আয়ত গেছে? কারণ আয়তক্ষেত্রগুলো তো বর্গ হয় না, কারণ আয়তক্ষেত্রের তো চার বাহু সমান না। কোথাও ক্লিয়ার না হলে বলতে হবে, আমি তাহলে ট্রাই করব। হ্যাঁ, এগুলো প্রশ্ন পরীক্ষায় আসা প্রশ্ন, হ্যাঁ এগুলো আমি এমনিতে কিন্তু বলছি না, এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি কয়েকটা প্রশ্ন আজকে আলোচনা করব। হ্যাঁ আলোচনা করব, 18 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব কিছু। আপনার পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার 337, আমাদের যে বই আছে বইয়ের পেজ নাম্বার 337-এ যেতে হবে। আঠারো নম্বর প্রশ্ন দেখেন, এক এক করে দেখাচ্ছি। এই যে 18 কি বলছে দেখেন, বলছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, দেখেন এই যে দেখেন, আমি এমনিতে বানাই দেইনি কিন্তু, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি? এখন কর্ণদ্বয় সমান তো ভাই আয়তক্ষেত্রেরও কর্ণদ্বয় সমান, বর্গক্ষেত্রেরও কর্ণদ্বয় সমান, কিন্তু এখানে আমি উত্তর মারবো কোনটা? উত্তর একটা অপশন ছাড়া তো আমার দুইটা অপশন মারার সুযোগ নেই। তাহলে যে অপশন, এমন একটা অপশন মারতে হবে যেন ওই অপশনের মধ্যে আর একটা কি হয়ে যায়, ইনক্লুড হয়ে যায়। তো বর্গক্ষেত্র তো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রও তো একটা আয়তক্ষেত্র, তার মানে আয়তক্ষেত্র মারলে এর মধ্যে বর্গ চলে আসতেছে, তাই আমরা কি করব? আয়তক্ষেত্র মারবো। এবার কি বোঝা গেছে প্লিজ? কত নাম্বার এটা? 18 নাম্বার। 18 নাম্বারের উত্তর হচ্ছে এই নাম্বার অপশন। এখানে আপনি বর্গ মেরে আসলে ভুল হবে, কারণ বলবেন যে ভাই বর্গক্ষেত্র তো কর্ণদ্বয় সমান। যদি অপশনে আয়তক্ষেত্র না থাকতো, শুধু বর্গ থাকতো, সেক্ষেত্রে আমরা বর্গই মেরে আসতাম। নেক্সট এই যে 19 নাম্বার। 19-এ কি বলছে? কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ। দেখেন, কোন সামান্তরিকের একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ, মাথায় রাখবেন এখানে কিন্তু এখন একটা কোণ সমকোণ, এখন একটা কোণ সমকোণ তো ভাইয়া বর্গেরও একটা কোণ সমকোণ, রম্বসের একটা কোণ সমকোণ, আয়তক্ষেত্রের একটা কোণ সমকোণ। তাহলে কোনটা মারবেন? না, রম্বসের তো কোণ সমকোণ না, রম্বসের তো কোণ সমকোণ না, রম্বস বাদ, ট্রাপিজিয়াম বাদ। সমকোণ বর্গেরও আছে, সমকোণ আয়তক্ষেত্রেরও আছে, কিন্তু অপশন তো আমি দুইটা মারতে পারবো না, হয় বর্গ মারবো না হলে আয়ত মারবো। তাহলে কোনটা মারবো? আমি এমন একটা অপশন মারবো যার মধ্যে অন্যটা ইনক্লুড হয়ে যায়। তাহলে বর্গক্ষেত্র যেহেতু আয়তক্ষেত্রের সমান, বর্গক্ষেত্রগুলো তো আয়তক্ষেত্র, তার মানে আয়তক্ষেত্র অ্যান্সার করতে হবে। বোঝা গেছে? একটা কোণ সমকোণ মানে একটা কোণ 90 ডিগ্রি, তো একটা কোণ 90 ডিগ্রি, চারটা কোণই 90 ডিগ্রি, একটা 90 হলে বাকিগুলো 90 হবেই। সামান্তরিকের একটা কোণ 90 হলে এমনি বাকিগুলো 90 হবে, ওটা বলা না বললেও সমস্যা নেই। সামান্তরিকের একটা কোণ 90 হওয়া, বলছে যে একটা কোণ 90, এটা সামান্তরিক বলে দিছে না? তো সামান্তরিক মানে তো ভাইয়া বিপরীত কোণ দ্বয় সমান, তাহলে একটা কোণ 90, তাহলে এটা 90 হলে বিপরীত কোণ দ্বয় যেহেতু সমান হয় সামান্তরিকে, তাহলে এটাও তো 90, এটা সমান। তার মানে এই দুইটা 90 হলে, তার মানে এই দুইটা মিলে 180, তাহলে এই দুইজন মিলে হবে 180। আর যেহেতু সামান্তরিক আর সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান, এই দুজন 180 হলে এই দুজন যদি সমান হয়, তাহলে এটাও 90, এটাও 90, মানে একটা কোণ 90 হলে বাকিগুলো 90 হবেই, এটা এমনিতেই হবে। ঠিক আছে? বুঝতে হবে, বুঝে উত্তর দিতে হবে। এবার হচ্ছে আমরা 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার, কোন চতুর্ভুজের কোণগুলো সমান। দেখেন, কোন চতুর্ভুজের কোণগুলো সমান, বাহুগুলো অসমান। কোণগুলো সমান, এখন কোণগুলো সমান তো ভাইয়া আয়তক্ষেত্রেরও আছে, বর্গক্ষেত্রেরও আছে। কোণগুলো, এই কোণগুলো বলতে কিন্তু দুইটা কোণ বোঝাই নাই, সবগুলোকে বোঝাইছে। আর বিপরীত কোণ দ্বয় বললে বুঝতে হবে বিপরীত দুই কোণ, তাহলে এখানে কোণগুলো বলতে চারটা কোণই বুঝাইছে। রম্বসের কি 4 কোণ সমান না? বিপরীত দুই কোণ সমান, তা রম্বস হবে না। ট্রাপিজিয়ামের 4 কোণ তো কখনোই সমান হওয়া সম্ভব না, তার মানে সেটা হয় বর্গক্ষেত্র নাহলে আয়তক্ষেত্র। তাহলে বর্গ আর আয়তের মধ্যে কোনটা উত্তর দেব? এমন একটা উত্তর দেব যেন অন্যটা এর মধ্যে ইনক্লুড হয়ে যায়, তাই আমরা আয়তক্ষেত্র উত্তর দেব। দেখছেন কত ভাবে প্রশ্ন আসছে,
না বুঝলে তো বলবেন ভাই এখানে প্রশ্নে ভুল আছে, তাহলে এখানে উত্তর দিতে হবে আয়তক্ষেত্র। 20 নাম্বার, 20 হচ্ছে এ নাম্বার অপশন, আয়তক্ষেত্র। এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু বিপদ। এই যে 25 নাম্বার প্রশ্ন এই টাইপের। দেখেন কি বলছে, আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়। সন্নিহিত বাহু বলতে কি বোঝায় মাথায় রাখবেন। সন্নিহিত বাহুদ্বয় মানে হচ্ছে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। সামান্তরিকের সন্নিহিত বাহু চেনে না অনেকে। সন্নিহিত বাহু মানে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এইটা হচ্ছে সামান্তরিক, তাহলে এটা হচ্ছে এ বি সি ডি সামান্তরিক। তাহলে এই এ বি বাহুর সন্নিহিত মানে হচ্ছে এই বাহু, অথবা আপনি বলতে পারেন এই বাহুর সন্নিহিত হচ্ছে এই বাহু। সন্নিহিত মানে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এই বাহুর সন্নিহিত এইটাও হতে পারে, এটাও হতে পারে। এখন বলবেন ভাই তাহলে কোনটাকে ধরবো? আরে ভাই এইটা আর এটা তো একই জিনিস, সরি এইটা আর এটা তো একই জিনিস, এটার মানও যায় এটার মান, তাই না? বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল। তাহলে এই দুজন সন্নিহিত, আবার এই দুজনও সন্নিহিত, আবার এই দুজনও সন্নিহিত, আবার এই দুজনও সন্নিহিত। পাশাপাশি অবস্থিত দুইটা বাহুকে বলা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই দুইজন পাশাপাশি অবস্থান করছে না? পাশাপাশি মানে দুইজন যে, মানে সোজা কথা কোন একটা কৌণিক বিন্দুর সাথে যে দুইটা বাহু লেগে আছে তারা সন্নিহিত। তাহলে এই কৌণিক বিন্দুর সাথে লেগে আছে এই বাহু আর এই বাহু, এরা সন্নিহিত। এই কৌণিক বিন্দুর সাথে লেগে আছে এই বাহু আর এই বাহু, এরা সন্নিহিত। এই কৌণিক বিন্দুর সাথে লেগে আছে এই বাহু আর এই বাহু, এরা সন্নিহিত। ব্যাস। তাহলে সন্নিহিত বাহুদ্বয় সমান। হ্যাঁ, তার মানে এই বাহু আর এই বাহু সমান। আরে ভাইয়া এই বাহু আর এই বাহু সমান, যেহেতু এটা সামান্তরিক আয়ত অবস্থা, এটা তো আয়তক্ষেত্র বলে দিছে, এটা তো আয়তক্ষেত্র বলে দিছে। ওকে ফাইন, তাহলে আয়তক্ষেত্রে যেরকম। এখন সন্নিহিত বাহুদ্বয় সমান মানে এই বাহু আর এই বাহু সমান, আর আমরা পড়ছি আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান। তার মানে এই বাহুর সাথে তো এই বাহু সমান আছে, আবার এই বাহুর সাথে তো এই বাহু সমান আছে, তার মানে চার বাহু সমান হয়ে যাচ্ছে। বুঝেন? কিন্তু আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান, তা আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে আয়তক্ষেত্র মানে তো ভাইয়া তার তো চার কোণ সমকোণ হবেই, না হলে তো আয়তক্ষেত্র হবে না। আবার সাথে এই দুই বাহু সমান, এই দুই বাহু সমান মানে জিনিসটা আয়তক্ষেত্র থেকে হয়ে গেছে বর্গ। তার মানে কি হয়ে গেছে? বর্গ। তার মানে এইটার উত্তর হচ্ছে বর্গ। এই যে, বুঝছেন আমার কথা কি? বুঝছেন? যে আয়তক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয় সমান সে হয়ে গেছে বর্গ। নেক্সট। আচ্ছা আচ্ছা, নেক্সট তো বলে লাভ নাই, এই টাইপের কোশ্চেন গুলো যেখানে যেখানে আছে সেগুলো আগে সলভ করে দিচ্ছি। 31 নাম্বার প্রশ্ন দেখেন, 31। এই যে চতুর্ভুজের চার বাহু সমান হলে, চতুর্ভুজের চার বাহু সমান, চার বাহু সমান হলে তাকে কি বলে? চার বাহু সমান হলে ভাইয়া তাকে তো রম্বসও বলা যায়, তাকে বর্গও বলা যায়, তাই কি না? এখন উত্তর কোনটা দিবেন? এবার আমাকে বলবেন প্লিজ কাইন্ডলি, কোনটা উত্তর দিবেন? চার বাহু সমান হলে ভাইয়া রম্বসও বলা যায়, বর্গও বলা যায়। তাহলে কোন উত্তরটা দিলে পারে একজনের মধ্যে আরেকজন ইনক্লুড হয়ে যাবে, চলে আসবে? ভাইয়া চার বাহু সমান হলেই সেটা রম্বস, কিন্তু বর্গ হতে হলে চার বাহু সমান হওয়ার সাথে সাথে আরেকটা কন্ডিশন মানতে হয়, সেটা চারটা কোণ সমকোণ হবে। তার মানে বর্গ তো রম্বস, বর্গ তো এক প্রকার রম্বস। তার মানে রম্বস মানলে এর মধ্যে কিন্তু ভাইয়া বর্গ ইনক্লুড হয়ে যাচ্ছে, তাই আমি বর্গ রম্বস উত্তর করব। নেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে কত নাম্বার? 33 নাম্বার। আমি এখানে দেখে দেখে বলছি। 33-এ কি বলছে? যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান। দেখেন চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান, বাহুগুলো, বাহুগুলো মানে চার বাহু, ও সমান্তরাল মানে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল বলা উচিত ছিল, কিন্তু কোন কোণ, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে? দেখেন চার বাহুগুলো, বাহুগুলো বলতে চার বাহুই বোঝাচ্ছে, হ্যাঁ, পরস্পর সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। তো কোণগুলো সমকোণ হলে আয়ত হতো, তার মানে আয়ত বাদ পড়ছে, ট্রাপিজিয়াম তো এমনিতেই বাদ, সামান্তরিক রম্বস, এই যে রম্বস। যেহেতু বাহুগুলো বলছে, যদি বলতো বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, হ্যাঁ, কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেক্ষেত্রে সামান্তরিক উত্তর দিতে হতো। কিন্তু যেহেতু বলছে বাহুগুলো পরস্পর সমান, বাহুগুলো তার মানে চার বাহু সমান, তো চার বাহু সমান কার? বর্গ আর রম্বস। এখানে অপশনে বর্গ নাই, তাহলে চোখ বুঝে রম্বস মেরে দিয়ে আসতে হবে। এটা কত নাম্বার? 33। 33-এর উত্তর সি। ওকে, এটাতে কনফিউশন কিন্তু ক্রিয়েট হবে না। নেক্সট 33-এর পর আমরা যাবো হচ্ছে 34। 34-এ কি বলছে? যে সামান্তরিকের সকল বাহু সমান, যে সামান্তরিকের সকল বাহু মানে চার বাহু সমান,
কিন্তু কোণগুলো সমান নয়। এই যে কোণগুলো সমান নয় মানে চার কোণই সমান না, বিপরীত দুই কোণ সমান হতে পারে। তো কোণগুলো সমান হলে তো ভাইয়া আয়ত হয়ে যেত, বর্গ হয়ে যেত। তার মানে আয়ত বর্গ বাদ পড়ছে। যে সমান্তরিকের বাহুগুলো সমান, তা বাহুগুলো সমান বর্গের হয়, রম্বসের হয়। তার মানে উত্তর বর্গ বা রম্বস। তো বর্গের তো আবার কোণগুলো সমান হয়, কিন্তু এখানে বলছে কোণগুলো সমান নয়, তার মানে এটা রম্বস হবে। বৈশিষ্ট্য বুঝতে হবে। সামান্তরিক একটি রম্বস, এই বুঝালাম। সামান্তরিক একটি না, রম্বস একটি সামান্তরিক, কি বলছেন? না, আমারে কিন্তু আপনারাই পাগল বানাই দিবেন এখন দেখছি। এতক্ষণ পরে এসে আবার এগুলো বললে কিন্তু মহাবিপদ। সামান্তরিক রম্বস, রম্বস একটি সামান্তরিক। চৌত্রিশের পরে 35। কোন সমান্তরিকের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কর্ণদ্বয় পরস্পর অসমান। দেখেন, চারটি বাহু সমান, চারটি বাহু সমান কার কার? বর্গের আর রম্বসের। কিন্তু কর্ণদ্বয় যখন অসমান বলে দিছে, কর্ণদ্বয় অসমান মানে সমান নয়, কিন্তু আমরা পড়ে আসছি বর্গের তো কর্ণ দুইটাও সমান হয়, আর রম্বসের চার বাহু সমান, সাথে কর্ণ দুইটা অসমান, একটা কর্ণ বড় একটা কর্ণ ছোট, তার মানে এটার উত্তর হচ্ছে রম্বস। কর্ণদ্বয় অসমান, এটার উত্তর কি? রম্বস। ঠিক আছে। পঁয়ত্রিশের পরে 36। যে আয়তে চারটি বাহু সমান, যে আয়ত, এই যে আয়ত বলে দিছে, চারটি বাহু সমান ও সমান্তরাল, সমান ও সমান, চারটি বাহু কখনো সমান্তরাল হয় না, চারটি বাহু সমান, বিপরীত দুই বাহু সমান্তরাল, এটা বলা উচিত ছিল, কিন্তু কর্ণ দুইটি অসমান। আচ্ছা, যখন বলছে চারটি বাহু সমান, হ্যাঁ, তো চারটি বাহু সমান এটা বললে তো বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে। কিন্তু কর্ণদ্বয় যখন অসমান বলছে তখন তো বর্গ হওয়ার সুযোগ নেই, কারণ বর্ণের তো কর্ণদ্বয় সমান, এখানে রম্বস মারতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন এসে যায়, ভাই যে রম্বসগুলা কি আয়ত? রম্বস তো আয়ত না, রম্বস তো আয়ত না। বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, হ্যাঁ, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, এটা মানলে সামান্তরিক হয়। হ্যাঁ, সামান্তরিক হয়, কিন্তু এখানে আসলে বলা উচিত ছিল যে সামান্তরিকের, কিন্তু এখানে আয়ত বলে দিচ্ছে। আমি কেন বলছি আমি বলতে পারছি না, এখানে বলা উচিত ছিল সামান্তরিকের। তবু কোশ্চেনটা আমরা এক্স্যাক্টলি মেরে আসতে পারবো, কারণ এখানে কর্ণ দুইটি অসমান, এটা দেখে আমরা বুঝে গেছি বর্গ হবে না। হ্যাঁ, বর্গ হবে না, প্রশ্নে একটু সমস্যা আছে, এটা রম্বস। আচ্ছা, 36-এর পরে আমি চলে যাব 48 নম্বর প্রশ্ন। মানে এই টাইপের বিষয়গুলো আপনাদেরকে আজকে আমি আলোচনা করে দিচ্ছি, একটু চোখ কান খোলা রেখে পড়তে হবে, এগুলো কিন্তু ব্যাপক কনফিউশন ক্রিয়েট করে পরীক্ষা হলে। কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়? দেখছেন পরীক্ষাতে কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়? রম্বস একটা সামান্তরিক, বর্গ সামান্তরিক, আয়ত সামান্তরিক, ট্রাপিজিয়াম এটা সামান্তরিক না, তবে এটাই উত্তরের ক্ষেত্রে ট্রাপিজিয়াম সামান্তরিক না। এখন প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়াম কি আসলে? ট্রাপিজিয়াম সম্পর্কে আপনাদেরকে কিন্তু এর আগে বলছি। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়ামও একটা চতুর্ভুজ যার বিপরীত দুই বাহু, যার বিপরীত দুই বাহু সমান, মানে বিপরীত দুই বাহু সমান না, সমান্তরাল। বিপরীত দুই বাহু, বিপরীত দুই বাহু না, যে কোনো দুই বিপরীত বাহু, যে কোনো দুই বিপরীত বাহু সমান্তরাল, জাস্ট সমান্তরাল, সমান্তরাল, অন্য দুই বিপরীত বাহু তির্যক, অন্য দুই বিপরীত বাহু তির্যক, তাকে বলবো ট্রাপিজিয়াম, তাকে ট্রাপিজিয়াম বলে। ওকে, তার মানে দেখেন ট্রাপিজিয়ামের দুইটা বিপরীত বাহু সমান্তরাল থাকবে, সমান না, সমান, জাস্ট সমান্তরাল, শুধু সমান্তরাল থাকবে। আর সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল ছিল। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে, সামান্তরিক বলেন, বর্গ বলেন, আয়ত বলেন, রম্বস বলেন, সেখানে কিন্তু বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল সব জায়গায়। আর ট্রাপিজিয়ামের সাথে পার্থক্য হচ্ছে বিপরীত দুই বাহু, দুইটা বিপরীত বাহু, যে কোনো দুইটা বিপরীত বাহু জাস্ট সমান্তরাল, সমান হবে না। তার মানে এই যে দেখেন, এই যে এটা একটা এটা একটা ট্রাপিজিয়াম, এবিসিডি, এগুলো ট্রাপিজিয়ামের ক্লাসে আমি এগুলো বুঝাইছি আপনাদের, মানে আরো অনেক চিত্র আঁকে বুঝাইছি, এখানে বলতে হবে না। এই যে বিপরীত দুই বাহু জাস্ট সমান্তরাল, এই এবি সমান্তরাল সিডি, এই বাহু আর এই বাহু সমান্তরাল,
কিন্তু দেখেন এই বাহুর দৈর্ঘ্য বড়, এই বাহুর দৈর্ঘ্য ছোট, তার মানে এই বাহু আর এই বাহু সমান না। আর অন্য দুই বিপরীত বাহু আছে, এরা কিন্তু সমান্তরাল না, এরা তির্যক। বুঝছেন? তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে কোনো দুইটা বিপরীত বাহু সমান্তরাল হলেই হবে। এখন যদি এই দুই বাহু, এই পাশের দুই বাহু সমান্তরাল হয়, তাও ট্রাপিজিয়াম। যেমন এই যে এটা একটা ট্রাপিজিয়াম, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল। মানে যে কোনো দুইটা বিপরীত বাহু সমান্তরাল হবে, আর বাকি দুইটা সমান্তরাল হওয়ার শর্ত মানে বাধ্যতামূলক না। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে এখন এখানে কি আছে? যে চতুর্ভুজের কেবলমাত্র দুইটি বাহু, কেবলমাত্র দুইটি বাহু সমান্তরাল, দেখছেন? কেবলমাত্র দুইটি বাহু সমান্তরাল, শুধু সমান্তরাল, ট্রাপিজিয়াম। মানে জাস্ট দুইটা বাহু সমান্তরাল হবে, তাহলে সেটা ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া, এই যে এক জোড়া মানেই তো দুইটা বাহু পরস্পর সমান্তরাল, শুধু সমান্তরাল, সেটাকে বলে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, দেখছেন? চারটা বাহুর মধ্যে বিপরীত দুইটি বাহু সমান্তরাল, কিন্তু ওই সমান্তরাল বাহুদ্বয় অসমান। ইয়েস, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু এটাই ছিল, বিপরীত দুই বাহু, এই যে বিপরীত দুই বাহু সমান্তরাল কিন্তু অসমান, এটা সাইজ আর এটা সাইজ সমান না। বুঝছেন? তাহলে সেটাকে কি বলছি? ট্রাপিজিয়াম। তাহলে সেটা কি? সরি, ট্রাপিজিয়াম। সি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল ও অপর দুই বাহু অসমান্তরাল, দেখছেন? তাকে কি বলে? কিভাবে প্রশ্ন আসছে? ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের বিপরীত দুইটি বাহু পরস্পর সমান্তরাল হলে এবং অপর দুইটি বাহু তির্যক হলে, মানে সমান্তরাল না হলে, তাকে কেমন চতুর্ভুজ বলে? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের অন্তস্থ কোণগুলির সমষ্টি, আচ্ছা শোন, ট্রাপিজিয়াম কি চতুর্ভুজ না? ট্রাপিজিয়ামও কিন্তু একটা চতুর্ভুজ। এই যে অন্তস্থ কোণ বলতে এই যে ভিতরের চারটা কোণের কথা বলছে, অন্তস্থ কোণ বলতে এই ভিতরের চারটা কোণের কথা বলছে। এই যে এই ভিতরে যে চারটা কোণ আছে না, এই চারটা কোণের কথা বলছে। তাহলে অন্তস্থ কোণ মানে ভিতরের চারটা কোণ, তাহলে এই ভিতরে যে চারটা কোণ আছে এদের সমষ্টি। তো ট্রাপিজিয়ামও তো একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজ হলেই তার চার কোণের ভিতরে চার কোণ আছে, সেই চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। সেটা ট্রাপিজিয়াম হোক, সেটা আয়ত হোক, বর্গ হোক, যাই হোক, চতুর্ভুজ হলেই তার ভিতরের চার কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি হবে। তাহলে আমাদের উত্তর কত? 360 ডিগ্রি। তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, এর সাথে সাথে আমাদের চতুর্ভুজের প্রাথমিক আলোচনা, হ্যাঁ, মানে চতুর্ভুজের মানে প্রাথমিক যে থিওরি, সেইগুলার সব পড়াতে পারলাম না। আগামীকালকের ক্লাসে থিওরি যা আছে সব পড়াই দিব। তারপর আমাদের সামান্তরিকের কিছু ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক লাস্টের দিকে বাকি আছে, ওইটা করালেই ক্লাস শেষ হবে। ঠিক আছে, মানে চতুর্ভুজ শেষ হবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমরা আগামীকাল আবার ক্লাস করবো, আগামীকালও ক্লাস হবে। ঠিক আছে, আগামীকাল 8:45 ক্লাস হবে।